এই ভিডিওটাতে আমরা ভৌত আলোকবিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের যে সূত্রগুলো সেগুলো একটু আলোচনা করে নিব। তো এই ভিডিওটা আমাদের কাজে লাগবে আসলে তখন যখন আমাদের অলরেডি এই পুরো চ্যাপ্টারটা একবার পড়া আছে এবং আমরা এখন সেটাকে একটু রিভিউ করতে চাই। তো রিভিউ করার সময় আমাদের কি লাগে? প্রথমত আমাদের সূত্রগুলো জানা লাগে, সূত্রগুলোর কোনটার মিনিং কি হবে সেটা জানা লাগে, পরীক্ষার ভিতরে কখন কিভাবে আসে বা এই সূত্রগুলোর ব্যাকগ্রাউন্ডটা কি ছিল সেই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় জানা। তো আমরা চেষ্টা করব এই ভিডিওতে সেই পুরো জিনিসটা এক্সপ্লেন করা। শুধু সূত্রটা লিখে পরিচয় দেওয়ার সাথে সাথে আমরা এটাও জেনে নিব যে পরীক্ষায় এটা কোন জায়গা থেকে আসে অথবা এই সূত্রটা কোন জায়গা থেকে এসেছিল এক্স্যাক্টলি, যাতে আমাদের পুরো জিনিসটাকে একটু মাথায় ওভারভিউ করতে বা রিকল করতে সুবিধা হয়। সো এই চ্যাপ্টারের শুরুতেই প্রথমে আমাদের আলোর কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলা আছে। ওকে, সো আলো নিয়ে প্রথমে আমাদের যেটা বলা আছে সেটা হলো আলো একটা তাড়িৎ-চুম্বক তরঙ্গ। তো তাড়িৎ-চুম্বক তরঙ্গের ভিতরে আসলে দুইটা অসিলেটিং তরঙ্গ থাকে। একটা হলো আমাদের একটা চৌম্বক ক্ষেত্র আর আরেকটা হলো তার লম্বভাবে অবস্থিত একটা তড়িৎ ক্ষেত্র। সো যেহেতু এই তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র এই দুইটা একটা ওয়েভের মতন কাজ করে, তাই তাদেরকে আমরা একটা ওয়েভের ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। সো সেই ইকুয়েশনটা সেরকম। আমরা যদি আগে জেনারেল ওয়েভের ইকুয়েশন কি সেটা একটু দেখে দেখে নেই। তো সেই ইকুয়েশনটা কিন্তু অনেকটা এরকম হয়। y ইকুয়ালস টু এখানে একটা বিস্তার থাকে, তার সাথে থাকে sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। অনেকটা এইরকম একটা ইকুয়েশন থাকে। তো আমাদের যে তড়িৎ ক্ষেত্রটা আছে, তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি এইভাবে: E এটা সমান সমান আসে তার বিস্তার, যেটাকে আমরা বলি E নট, এরপরে sin 2 পাই বাই ল্যামডা। খেয়াল করি এখানে যে v আছে সেটা হলো আমাদের তরঙ্গটার বেগ। তো আমরা যেই তরঙ্গ নিয়ে কাজ করছি সেটা যেহেতু আলো, তাই এখানে আলোর বেগ আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আসবে ct মাইনাস x। ঠিক সেম ভাবে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশনটা আসে এরকম: b ইকুয়ালস টু b নট sin 2 পাই বাই ল্যামডা, এবং বেগ কিন্তু সেমই থাকবে ct মাইনাস x। এই দুইটা জিনিস হলো আমাদের অসিলেটিং অবস্থায় থাকে এবং একজন আরেকজনের সাথে লম্ব অবস্থায় অবস্থান করে। তো এই দুইটা মিলে আমাদের যে তরঙ্গটা তৈরি করে সেটা হলো আমাদের একটা তাড়িৎ-চুম্বক তরঙ্গ, যেটাকে আমরা আলো আকারে চিনি। এখন এই যে আলোর বেগ c, সেটার জন্য আমাদের দুইটা ইকুয়েশন জানা আছে। সো আলোর বেগের জন্য প্রথম যে ইকুয়েশন সেটা হলো c ইকুয়ালস টু 1 বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট, অথবা আমরা যে কোনো জেনারেল মুহূর্তের অথবা আমরা যে কোনো জেনারেল মাধ্যমের জন্য এটা বসাতে পারি, যেটা আসবে মিউ ইন্টু এপসাইলন। তো এখানে যে মিউ আর এপসাইলন আছে এদের পরিচয়গুলো কি? মিউ মানে হলো চৌম্বক ভেদনযোগ্যতা। এই চৌম্বক ভেদনযোগ্যতা হলো আমাদের মাধ্যমের একটা বৈশিষ্ট্য। তো এই ভ্যালুটা আমাদেরকে বলে সেই মাধ্যমে চৌম্বক ক্ষেত্র কত সহজে তৈরি হতে পারে অথবা তৈরি হলে সেটা কতটুকু হবে। তো সেটার একটা নিউমেরিক ভ্যালু জেনারেট করার জন্য মিউটা আমাদের কাজে দেয়। আর শূন্য মাধ্যমে যে মিউ সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট রাশি, মিউ নট। এটার যে ভ্যালুটা সেই ভ্যালুটা আসে এরকম: 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, এবং ইউনিটটা হলো টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটার অবশ্য আরো অনেকগুলো ইউনিট আছে, তো আমরা যে কোনো একটা মনে রাখলেই হবে, অন্যগুলোতে এখান থেকে বের করে ফেলা যায়। ওকে, এরপরে আমাদের যে এপসাইলনটা আছে, এপসাইলনটা হলো তড়িৎ ভেদনযোগ্যতা। ওকে, এই তড়িৎ ভেদনযোগ্যতাও আমাদের একই রকম। তড়িৎ ভেদনযোগ্যতা আমাদের বলে যে একটা মাধ্যমে তড়িৎ ক্ষেত্র কত সহজে তৈরি হতে পারবে অথবা পারবে না। ওকে, তো শূন্য মাধ্যমের যে তড়িৎ ভেদনযোগ্যতা সেটার ভ্যালু আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হলো 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, এবং ইউনিটটা হলো নিউটন ইনভার্স মিটার ইনভার্স টু কুলম স্কোয়ার। তো সি এর আরো একটা ফর্মুলা আছে আলোর বেগ নির্ণয়ের। সেই ফর্মুলাটা হলো অনেকটা এরকম: P ইকুয়ালস টু ই ওভার বি, যেখানে ই মানে হলো এই যে এখানের যে ইটা আছে সেটা, এবং বি মানে হলো এখানের বিটা। অথবা এটাকে চাইলে আমরা হিসাব করে দেখাতে পারি যে এটা সমান সমান আসে ই নট ওভার বি নট। অর্থাৎ আমরা যে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র নিয়ে কাজ করছি তার যে শীর্ষমান অথবা বিস্তার, সেই বিস্তারদের অনুপাতই আমাদের আলোর বেগ হয়। এবং আলোর বেগ আমরা জানি যে শূন্য মাধ্যমে এটা হয়ে থাকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার
সেকেন্ড, এখন অন্য মাধ্যমে গেলে আলোর বেগ কিন্তু পরিবর্তিত হতে পারে। তবে হ্যাঁ, আলোর বেগ ওখানে যেটাই হোক না কেন ওই মাধ্যমে, সেই মাধ্যমের জন্য ওই বেগটাই হবে সর্বোচ্চ। ওই মাধ্যমে অন্য কোনো বস্তু এর থেকে বেশি বেগে যেতে পারে না। আলোর বেগ সর্বোচ্চ বলতে আমরা ওই জিনিসটা বুঝাই। ওকে? আচ্ছা। তো এটা ছিল আমাদের আলো নিয়ে। এখন এই যে আলোটা আছে তার তো একটা ডিরেকশন থাকবে। যেহেতু আলোটা সামনের দিকে অতিবাহিত হচ্ছে, তরঙ্গের একটা ডিরেকশন থাকবে। সেই ডিরেকশনটা কোন দিকে? তো সেটা বের করার জন্য আমাদের নতুন একটা রাশি আসে, যেটাকে আমরা বলি পয়েন্টিং ভেক্টর। সো পয়েন্টিং ভেক্টর S, এটার ইকুয়েশনটা হলো অনেকটা এরকম। 1/μ0 E ক্রস B। অর্থাৎ এখানে কিন্তু একটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট আছে। এই ব্যাপারটা কি? এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে। সো ১ম এই আমাদের যেই ক্ষেত্রটা আছে সেখানে অবশ্যই কি থাকে? একটা ইলেকট্রিক ফিল্ড থাকে। তো আমরা ধরে নিলাম এই মুহূর্তে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হলো এইদিকে। সাথে, সাথে তার একটা ম্যাগনেটিক ফিল্ডও থাকবে। ওকে? সো আমরা ধরলাম যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা সেটা হলো এখন এইদিকে। তো এমন যদি হয় তাহলে তারা মিলে কিন্তু এখানে একটা তল গঠন করছে। আমরা যদি দেখাই এখানে, এই যে এমন একটা তল কিন্তু এরা গঠন করে ফেলছে। এই তলটা কিন্তু আমাদের বোর্ড থেকে বের হয়ে আসছে। একটু 3D পিকচার আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই যে তলটা আছে, E আর B কে যদি আমরা ক্রস করি, ক্রস প্রোডাক্টের রেজাল্টটা কিন্তু এই তলের লম্ব বরাবর আসবে। এবং যেহেতু আমাদের E প্রথমে আছে, তাই ক্রস প্রোডাক্টের রেজাল্টটা স্ক্রু নিয়ম অনুসারে এই দিক বরাবর আসবে। ওকে? সো আমরা বলতে পারি যে আমাদের S এর ডিরেকশনটা অবশ্যই কোন দিকে হবে? এইদিকে হবে। তো তখন আমাদের আলোটা আসলে এরকম বাম দিক থেকে ডান দিক বরাবর প্রোপাগেট করবে। সো পয়েন্টিং ভেক্টরটা এইভাবে আসলে আমাদের আলোটা কোন দিক বরাবর যাবে সেই জিনিসটা বলে দিতে পারে। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। সো এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, যেহেতু আমাদের E আর B অলওয়েজ কি হবে? 90 ডিগ্রি হবে। তাই এই যে EB এর যে ভ্যালুটা, E ক্রস B এর মডুলাস ভ্যালু, এখানে আরেকবার লিখি। E ক্রস B যে ভেক্টরটা আছে সেটার যে ভ্যালু সেটা চলে আসবে E ভেক্টরের মান, B ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের sin থিটা, যেটা মানে হলো sin 90। অর্থাৎ এটা মানে কিন্তু সরাসরি E এবং B এর মান চলে আসবে। সো এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখতে পারি। আমাদের মাঝে, মাঝে এখান থেকে অঙ্ক আসতে দেখা যায়। তো আমাদের আলো যে তাড়িৎচুম্বক তরঙ্গ সেটা নিয়ে মোটামুটি এই ব্যাপারগুলোই ছিল। ওকে। সো এই চ্যাপ্টারের পরবর্তী পার্টে আমাদের তরঙ্গের উপরিপাতন নিয়ে কিছু আলোচনা করা হয়। ওকে। তো তরঙ্গের উপরিপাতনে আসলে কি আলোচনা করা হয় আমি যদি একটু ছোট করে বলি। আমাদের যতগুলো আলোচনা করি সেখানে অবশ্যই ২ টা তরঙ্গ থাকে। একটা হয় আমাদের সোর্স 1, আরেকটা হয় সোর্স 2। তো সোর্স 1 থেকে একটা তরঙ্গ বের হয়। সেটা বের হয়ে আমাদের মাধ্যমের উপরস্থ কোনো একটা কণার উপর আপতিত হয়। সাপোজ আমরা ধরলাম এইখানের কণাটা। তো যে জিনিসটা হবে সোর্স 1 থেকে একটা তরঙ্গ যাবে, গিয়ে এই মাধ্যমের কণার উপর আপতিত হবে। আর সোর্স 2 থেকেও একটা তরঙ্গ যাবে, গিয়ে এই মাধ্যমের কণাটার উপরে আপতিত হবে। তো যখন একটা তরঙ্গ কোনো কণার উপর আপতিত হয়, তখন তরঙ্গটা কণাটাকে একটা SHM প্রদান করে। অর্থাৎ তরঙ্গের প্রভাবে ত মাধ্যমের যে কণাটা আছে, সেটা এখন একটা সরল সন্ধিত স্পন্দন করতে থাকবে। তো সোর্স 1 এর কারণে এটা একটা সরল সন্ধিত স্পন্দন পাবে। সোর্স 2 এর কারণে এটা একটা সরল সন্ধিত স্পন্দন পাবে। এবং কণাটার অবস্থা কি হবে? কণাটা কি এখন ১ম তরঙ্গের কথা বুঝবে? নাকি ২য় তরঙ্গের কথা বুঝবে? সে কিন্তু এখানে সুপারপজিশন নীতিটা মেনে চলবে। অর্থাৎ সে বলবে এটা যে আমার যে লব্ধি ত্বরণ y নেট, এটা হবে আমাদের y1 এবং y2 এই ২ জনের লব্ধি এর সমান। এখন এই যে লব্ধিটা আছে, লব্ধিটা বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন জানা আছে। সেই ইকুয়েশনটা আমরা এখন এখানে দেখব। ওকে। সো ১ম আমাদের যে কণাটা আছে আর ১ম আমাদের যে উৎসটা আছে এবং ২য় যে উৎসটা আছে, এই ২ টা যদি সুসঙ্গত উৎস হয়, সুসঙ্গত উৎস মানে তাদের কৌণিক কম্পাঙ্কগুলা সমান। ওকে? তো ১ম টার যে ওমেগা 1 আর ২য় টার যে ওমেগা 2, এই ২ টাকে আমরা কি বলতে পারি? ওমেগা বলতে পারি। এবং আমরা যেহেতু সেইম মাধ্যমে আছি, সে কারণে তাদের বেগও কিন্তু কি হবে? সমান হবে। অর্থাৎ v1 আর v2 এই ২ টা সমান হবে, সেটাকে আমরা বলছি v। তো ওমেগা মানে কি? ওমেগা মানে আসলে 2πf। তো ওমেগা সমান মানে আসলে f টা সমান। এখন আমরা ইকুয়েশন জানতাম v is equals to f lambda। v যেহেতু সমান, f ও সমান, তাই ল্যামডাকে অবশ্যই কি হতে হবে? সমান হতে হবে। তাহলে আমরা বলব lambda 1 equals to lambda 2, এটা সমান সমান হবে ল্যামডা। অর্থাৎ যখনই আমরা সুসঙ্গত উৎস বলবো, তখন আমাদের এই কন্ডিশনগুলা কি হতে হবে? ফুলফিল হতে হবে।
এখন আমাদের যে প্রথম সুসংগত কণাটা, এখন আমাদের প্রথম যে সুসংগত উৎস সেটা কি করবে, এই যে কণাটা আছে সেটাকে একটা সরলসন্ধিত স্পন্দন দিবে। সেই স্পন্দনটা হলো y1 ইকুয়ালস টু a1 সাইন ওমেগা টি। ওকে, আর দ্বিতীয় যে স্পন্দনটা আছে বা তরঙ্গটা আছে সেটা যে সরলসন্ধিত স্পন্দন দিবে সেটা হলো a2 সাইন ওমেগা টি প্লাস, এইখানে আমরা একটা ফাই ইউজ করব। এই ফাইটা হলো আমাদের যে তরঙ্গগুলো ছিল S1 আর S2, এই তরঙ্গ দুইটার মধ্যে দশার পার্থক্য। তো সুসংগত উৎসে দশা পার্থক্যের যে ইকুয়েশনটা আসে সেটা হয় এরকম যে ফাই বা দশা পার্থক্য এটা সমান সমান 2π/λ ইন্টু ডেল্টা এক্স। এখানে ডেল্টা এক্সটা কি, ডেল্টা এক্সটা আমরা একটু খেয়াল করি। ডেল্টা এক্স মানে হলো আমাদের প্রথম যে কণাটা আছে, তরঙ্গটা আছে, তরঙ্গ থেকে কণার যে দূরত্ব সেটা হলো কত, x1, এবং দ্বিতীয় যে উৎসটা আছে সেখান থেকে কণার যে দূরত্ব সেটা হলো আমাদের x2। তো এই x2 আর x1 এর যে বিয়োগফল, সেই বিয়োগফলটা হলো আমাদের ডেল্টা এক্স। সেই ডেল্টা এক্সটা আমরা এই জায়গায় ইউজ করলাম। সো তরঙ্গ দুইটার মধ্যে যে দশার পার্থক্য হয় ফাই, সেটা সমান সমান আসে এই জিনিসটা। তো এখন ফাই তারপরে a1 আর a2 এগুলো মিলে আমাদের ওয়াই নেটের ইকুয়েশনটা আসবে। তো আমরা একটু বলে রাখি এখানে ওয়াই নেটের ইকুয়েশনটা দেখতে কিরকম হবে, চেহারাটা হবে অনেকটা এরকম যে ওয়াই নেট এটা ইকুয়ালস টু তার একটা বিস্তার থাকবে যেটা হবে লব্ধি বিস্তার, তারপরে এখানে একটা সাইন ফাংশন থাকবে, এরপরে এই যে অ্যাঙ্গেলের ভেতর যে পার্টটা আছে সেটাকে আমরা আসলে কি বলি, দশা বলি। সো এখানে ছোট দশা কোনটা, ছোট দশা হলো ওমেগা টি। তো আমাদের এখানে ছোট দশাটা যেহেতু বসাতে হয়, আমি এখানে বাংলায় লিখতে পছন্দ করি, এখানে আমি লিখি ছোট দশা প্লাস এখানে একটা অ্যাঙ্গেল বসবে, সেই অ্যাঙ্গেলটা হবে থিটা। আমাদের কাজ হলো এই এ নেট আর অ্যাঙ্গেলটা কি হবে সেটা খুঁজে বের করা। তো সেটা বের করার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করি। শর্টকাটটা হলো অনেকটা এরকম, আমরা এখানে দেখব যে কোনটার দশা ছোট। আমাদের যে ইকুয়েশন আমরা নিয়েছি সেখানে কিন্তু এইটার দশাটা কি ছোট, অর্থাৎ এটার ভেতরের অ্যাঙ্গেলটা ছোট। তো তখন আমরা a1টাকে প্রথমে বসাবো। তো এই যে এখানে বসবে আমাদের a1, এটাকে একটা ভেক্টরের মতন করে বসাবো, যদিও এগুলো ভেক্টর না, ভেক্টরের মতন করে আমরা বসাচ্ছি। আর আরেকটা থাকবে আমাদের a2, a2টা হবে অপর যেটা থাকবে সেটা। সো a2 থাকলে এটা, এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই কোণটা হবে আমাদের ফাই। ওকে, এখানে অ্যাঙ্গেলটা হবে ফাই, যে ফাইটা হলো এটার সমান 2π/λ ইন্টু ডেল্টা এক্স। তো আমাদের যে a নেটটা হবে, a নেটটা হবে ভেক্টরের সামান্তরিক সূত্রানুসারের মতন এটার যে লব্ধি সেই লব্ধিটা, অর্থাৎ আমাদের এইখানে যে রাশিটা আছে এইটা হবে আমাদের a নেট। আর এই যে ছোট দশা যেটা ছিল সেটার সাথে যে কোণটা তৈরি করে সেটা হবে আমাদের এখানে থিটাটা। সো ইকুয়েশনটা আমরা এখন এখান থেকে লিখে ফেলতে পারবো, a নেট এটা সমান সমান আসবে a নেট এটা সমান সমান a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 cos phi। আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা থিটাটা হবে tan থিটা। এইটা সমান সমান আসে কার সাথে কোণ উৎপন্ন করেছে, a1 এর সাথে। সো a1 নিচে একলা বসবে, তারপরে প্লাস এখানে থাকবে a2, এখানেও থাকবে a2। tan যেহেতু sin বাই cos, সেই হিসাবে আমরা মনে রাখার জন্য বলি যে উপরে আমাদের হবে sin phi আর নিচে হবে cos phi। সো এভাবে আমরা a নেট আর tan থিটা বের করে নিব, বের করে এই ইকুয়েশনে বসালেই আমরা y নেটটা পেয়ে যাব। তো এখানে আমরা যে লব্ধি বিস্তার বের করলাম ঠিক সেম ভাবে আমাদের প্রথম যেই তরঙ্গটা ছিল সেটার কারণে এখানে একটা তীব্রতা তৈরি হবে। যদি আমরা আলো হিসেবে ধরি তাহলে তীব্রতাটা উজ্জ্বলতার টার্মসে দেখা যাবে, অর্থাৎ যার তীব্রতা বেশি হবে তার উজ্জ্বলতা বেশি হবে। সো S1 এর কারণে এখানে একটা তীব্রতা হবে, S2 এর কারণে এখানে একটা তীব্রতা হবে। তো কণাটার এই বিন্দুতে একটা লব্ধি তীব্রতা পাওয়া যাবে। তো সেই লব্ধি তীব্রতারও একটা ইকুয়েশন জানা আছে। ইকুয়েশনটা হলো অনেকটা এরকম যে আমাদের I নেট এটা সমান সমান আছে I1 মানে প্রথম জনের জন্য তীব্রতা প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 I2, এরপরে এখানে আসবে cos phi। সো লব্ধি তীব্রতার জন্য আমাদের ইকুয়েশন হলো এটা। এখন আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো এই a নেট এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুগুলো কত। তো আমরা সেটা এখন এখানে একটু বের করে দেখব। তো প্রথমে যদি আমরা a নেট এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চাই সেটা কত হবে, a নেটকে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে এই যে cos phi সেটাকে কত হতে হবে, 1 হতে হবে। তো এটা যদি 1 হয় তাহলে ভেতরে কত আছে, a1 স্কয়ার a2 স্কয়ার 2a1 a2, অর্থাৎ a1 প্লাস a2 হোল স্কয়ার। স্কয়ার রুট কাটাকাটি গেলে এখানে কিন্তু a1 প্লাস a2 চলে আসবে।
আমি একটু শর্টকাটে করে ফেললাম। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারবো। তো আমরা একটু পাশে কন্ডিশনটা লিখে রাখি। এটা কখন হবে? যখন আমাদের cos phi টা +1 এর সমান হবে। আর যদি আমরা মিনিমাম ভ্যালুটা বের করতে চাই, a minimum, তখন আমাদের এই পুরো রাশিটা যদি বিয়োগ যায়, তখনই মিনিমাম ভ্যালু আসবে। কারণ এই যে ২ টা রাশি, এই ২ টা তো স্কোয়ার, তাই এই ২ টা পজিটিভ। তাই কমানোর জন্য কিছু একটা বিয়োগ করতে হবে। বিয়োগ করতে পারবো আমরা শুধুমাত্র এই টার্ম থেকে। সো cos এর ভ্যালু সর্বনিম্ন কত হতে পারে? cos এর ভ্যালু হতে পারে -1। তখন এখানে কি আসবে? আমি যদি এখানে দেখাই, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2a1 a2 এমন চলে আসবে। এটা কিন্তু a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। সো তখন আমাদের মিনিমামটা আসবে a1 ডিফারেন্স a2। যেহেতু আমরা জানি না এখানে কোনটা বড়, তাই আমরা ডিফারেন্স আকারে লিখি। তো এটা কখন হবে? আমরা মনে রাখি যে এটা হবে যখন cos phi সমান সমান হবে -1। ওকে। তো ঠিক সেইম ভাবে আমাদের তীব্রতার জন্য সেম ইকুয়েশন আসবে। তীব্রতার ইকুয়েশনগুলো যদি আমি দেখি, প্রথমত আমরা চাই I ম্যাক্সিমামটা কত? সো I ম্যাক্সিমাম এর জন্য ইকুয়েশন কি আসবে? লক্ষ্য করি cos phi এর ভ্যালু অবশ্যই +1 হবে। তখন এটাকে আমরা লিখতে পারবো I1 রুট হোল স্কোয়ার প্লাস √i2 হোল স্কোয়ার প্লাস এটা যেহেতু 1 হয়ে গিয়েছে, তাই এখানে থাকবে 2√i1 ইন্টু √i2। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এটাকে লেখা যাবে √i1 প্লাস √i2 হোল স্কোয়ার আকারে। তো এই ফর্মুলাটা আমরা এখানে লিখে রাখবো। ওকে, এই জিনিসটা আসে। আর অবশ্যই কন্ডিশনটা এটা কখন হবে? যখন আমাদের cos phi এর ভ্যালু হবে +1। আর ঠিক সেম ভাবে আমরা যদি মিনিমামটা বের করতে চাই, এখন আশা করি আমরা করতে পারবো এটা। মিনিমামটা আসবে √i1 মাইনাস √i2 সেটার উপর হোল স্কোয়ার, এবং কন্ডিশনটা হলো এটা হবে যখন cos phi এর ভ্যালু হবে -1। ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এখন যেই বিন্দুগুলোতে আমরা কি পাবো? এই যে ম্যাক্সিমাম তীব্রতা পাবো, সেই গুলোকে আমরা বলি গঠনমূলক উপরিপাতন হওয়া বিন্দু। অর্থাৎ এই যে কন্ডিশন আছে, এই কন্ডিশনের জন্য আমাদের গঠনমূলক উপরিপাতন হয়। আর যেই বিন্দুতে আমরা সর্বনিম্ন বিস্তার পাই, সেখানে আমরা বলি ধ্বংসাত্মক উপরিপাতন। ওকে, তো সেম জিনিস আমরা নিচের গুলোর জন্য বলতে পারি। তো সেখানেও আমরা একটু লিখে রাখি। ওকে, সো আশা করি এই ব্যাপারটা আমাদের জন্য ক্লিয়ার। তো এখন এই যে ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচার আমরা দেখলাম, এদের জন্য কিছু কন্ডিশন আছে যেগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগে। তো সেই কন্ডিশনগুলো আমরা একটু দেখে আসি। ওকে, সো গঠনমূলকের জন্য একটু আগেই আমরা দেখলাম যে cos phi এটার ভ্যালু হতে হবে +1 এর সমান। এখন এই যে cos phi = 1 আমরা বলছি, এই জিনিসটা সত্য হয় যখন আমাদের phi এর ভ্যালু হয় 2n পাই এর সমান। তো এখানে n এর পরিচয়টা অনেক ইম্পর্টেন্ট। n মানে হলো 0, 1, 2, 3 ডট, ডট এভাবে চলতে থাকবে। এখানে অবশ্য -1, -2, -3 এগুলোও ভ্যালিড। তবে সেগুলো আমাদের প্রয়োজন হয় না দেখে আমরা এই কেসে নেই না। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন আমরা একটা ফর্মুলা কিন্তু জানতাম। ফর্মুলাটা কি ছিল? phi = 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স। তো সেই ইকুয়েশন আমরা যদি phi এর ভ্যালু বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা ডেল্টা এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারবো। তো ওভাবে আমরা যখন ডেল্টা এক্সটা বের করব, ডেল্টা এক্স এর ভ্যালুটা আসবে এইরকম, যে ডেল্টা এক্স ইকুয়ালস টু আসবে n ল্যামডা। অর্থাৎ যেখানে, যেখানে আমরা যদি দেখে আসি উপর থেকে, অর্থাৎ যেই জায়গায় আমাদের বিন্দু ২ টার মধ্যে পথের পার্থক্য কত হবে? n ল্যামডা এর সমান হবে। অর্থাৎ আমরা যে আলোটা ব্যবহার করছি তার তরঙ্গ দৈর্ঘ্যের ১ গুণ, ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ এরকম হবে। সেই জায়গাগুলোতে আমরা সর্বোচ্চ উজ্জ্বল বিন্দু দেখতে পাবো। এটাই হলো আমাদের গঠনমূলক উজ্জ্বলতার জন্য শর্ত। ঠিক সেম ভাবে আমরা এখন ধ্বংসাত্মকের জন্য শর্ত বের করতে পারি। ওকে, সো একটু আগেই আমরা দেখলাম যে ধ্বংসাত্মকের জন্য আমাদের ফর্মুলাটা আসে যে cos phi ইকুয়ালস টু হতে হবে -1। এখন এই জিনিসটা সত্য হয় যখন আমাদের phi এর ভ্যালু হয় 2n - 1 ইনটু পাই এর সমান। যেখানে n এর ভ্যালুটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল করি এখানে কিন্তু n 0 থেকে শুরু। তবে এই জায়গাটায় n শুরু হবে 1 থেকে। সো 1, 2, 3 এরকম চলতে থাকবে। এবং আগের কথাই এখানে মাইনাস গুলাও ভ্যালিড হবে। তবে মাইনাস গুলো আমাদের প্রয়োজন না দেখে আমরা নিচ্ছি না। তো সেইম এই জিনিসটা আমরা এই ফর্মুলাতে বসাতে পারি। তো এই ফর্মুলায় যখন বসাই তখন আমাদের ডেল্টা এক্স এর একটা ভ্যালু আসে।
সো ডেল্টা এক্স এর ভ্যালুটা আমরা ডিরেক্ট মনে রাখি এখানে। ডেল্টা এক্স সমান সমান হবে 2n - 1 ল্যামডা ওভার 2, যেখানে n এর পরিচয়টা একদম অবিকল আগের মতন। তো ফাইনালি এখান থেকে আমাদের ২ টা লাইন একটু মনে রাখতে হবে। প্রথম লাইনটা হলো আমাদের এই লাইনটা এবং দ্বিতীয়টা হলো এই লাইনটা। ঠিক সেম ভাবে আমাদের এই ২ টাকেও মাথায় রাখতে হবে। ওকে। সো গঠনমূলক এবং ধনাত্মকের জন্য আমাদের ফর্মুলা থাকে এই ২ টা জিনিস। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ইয়ং এর দ্বিচির পরীক্ষায়। ওকে। সো আমাদের নেক্সট টপিকটা হলো ইয়ং এর দ্বিচির পরীক্ষা। ওকে। সো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় যে কাজটা করা হয়, প্রথমেই আমরা এখানে ২ টা স্লিট নিয়ে নেই। তো স্লিটগুলা ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা এরকম দাগ ব্যবহার করি, যাতে আমাদের বোঝা যায় যে স্লিট ২ টা কোন জায়গায় আছে। ওকে। তারপর আমাদের এখানে একটা পর্দা থাকবে। এইটা হলো আমাদের সেই পর্দাটা। এবং সুসংগত আলো করার জন্য আমরা যেটা করি সেটা হলো এই জায়গায় একটা সোর্স রাখি, আলোর সোর্স। তাহলে আলো থেকে কি করে? তরঙ্গ মুখ আকারে আলো চারিদিকে এইভাবে ছড়িয়ে পড়বে। তো সেই আলোটা যখন আমাদের এই প্রান্তে আসবে, তখন এর উপরস্থিত এখানের যে কণাটা, সেটা একটা সোর্স হিসেবে কাজ করবে এবং এখানের যেই বিন্দুটা আছে, সেটা আরেকটা সোর্স হিসেবে কাজ করবে। তো এটা হবে আমাদের ২ টা সোর্স। যেই সোর্স দুটো যেহেতু একই উৎস থেকে তৈরি হয়েছে, তাই তারা অবশ্যই কি হয়ে যাবে? সুসংগত হয়ে যাবে। এখন আমাদের পর্দার উপরে সাপোজ যেকোনো একটা পয়েন্ট আছে, সে পয়েন্টটা হলো এই পয়েন্টটা। তো এই পয়েন্টের উপর আলো আমাদের এখান থেকে এসে পৌঁছাবে এভাবে এবং এই প্রান্ত থেকে এসে এইভাবে আপতিত হবে। তো তখন যেটা হবে, এই যে ২ টা পথ আছে, উপরেরটাকে আমরা বলবো x1, এই যে উপরের এই পথটা হলো আমাদের x1 আর এখানের পথটা হলো x2। তো x1 আর x2 এর মধ্যে যে গ্যাপ, দ্যাট ইজ ডেল্টা এক্স, এটা কিন্তু আমাদের প্রয়োজন হয়। কারণ ডেল্টা এক্স যদি আমরা জানি তাহলে সেখান থেকে আমরা ফাই জানবো। ফাই যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো সেখানে উজ্জ্বল বিন্দু হবে কি অন্ধকার বিন্দু হবে। কারণ আমরা জানি যে ডেল্টা এক্স যখন n ল্যামডা এর সমান হয়, তখন কিন্তু আমরা উজ্জ্বল বিন্দু পাবো। তাহলে কোন কোন বিন্দুগুলোতে উজ্জ্বল পাওয়া যাবে সেটা জানার জন্য আমাদের কিন্তু ডেল্টা এক্সটা জানা প্রয়োজন। সো ডেল্টা এক্সটা কত হবে? ডেল্টা এক্সটা হবে আমাদের এখান থেকে এতটুকু দূরত্ব। আমরা যেটা করি সেটা হলো এই বিন্দু থেকে এই রেখাটার উপর একটা লম্ব টানি। সো লম্বটাকে যদি আমি দেখাই, এতটুকু হয় আমাদের লম্ব এবং আমরা যেটা বলি সেটা হলো এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, এই এতটুকু দূরত্বই হলো আমাদের ডেল্টা এক্স। এখন এই কথাটা আমি কিভাবে বলতে পারছি? এটা বলার জন্য আমাদের বেশ কিছু অ্যাজাম্পশন এখানে কাজে লাগে। প্রথম অ্যাজাম্পশনটা কি? প্রথম অ্যাজাম্পশনটা হলো এই যে এখান থেকে এতটুকুর দূরত্ব, পর্দা থেকে চিরের দূরত্ব, সেটাকে আমরা বড় হাতের ডি দ্বারা প্রকাশ করি। আর এই যে দূরত্বটুকু আছে সেটাকে আমরা স্মল ডি দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো আমাদের প্রথম অ্যাজাম্পশনটা হলো আমাদের যে ডি, সেটা অবশ্যই বড় হাতের ডি থেকে অনেক ছোট হবে। ইউজুয়ালি এই ডিটা থাকে মিলিমিটার রেঞ্জে এবং এখানের ডিটা থাকে মিটার রেঞ্জে। তো একটা কিন্তু আরেকটার তুলনায় কত? প্রায় ১০০০ গুণ বেশি। তাহলে আমরা যদি একটা রিয়ালিস্টিক চিত্র আঁকি, সেটা দেখতে কিরকম হবে? সেটা দেখতে হবে অনেকটা এরকম। এই হলো আমাদের একটা চির, এখানে হলো আরেকটা চির এবং এতটুকু হলো আমাদের পর্দাটা। এবং আমাদের মেইন যে পর্দাটা থাকে, যেখানের উপর আলোটা আপতিত হবে, সেই পর্দাটা থাকবে অনেকটা এই জায়গায়। খেয়াল করি, এই ২ টাই কিন্তু আমাদের চির, হ্যাঁ? তো এটাকে যদি আমরা একটু জুম করে দেখতাম, এই অংশটাকে আমরা যদি জুম করে দেখতাম, তাহলে আমরা কি দেখতে পেতাম? আমরা দেখতে পেতাম এইরকম একটা জিনিস। যে এখানে একটা চির আছে, তারপর এখানে এতটুকু দাগ, তারপর এখানে আরেকটা চির আছে। অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু, ততটুকুকে আমরা ডি বলছি। তবে যেহেতু এটা কি হয়? এই যে দূরত্বটা বড় হাতের ডি তার থেকে ১০০০ গুণ ছোট হবে। সেই কারণে আমরা এটাকে এত ছোট করে দেখিয়েছি। ওকে? সো এখন যেটা হবে, এখান থেকে তো একটা আলো যাবে। ঠিক না? উপরে যে স্লিটটা আছে সেখান থেকে একটা আলো এসে এইখানে আপতিত হবে। আর নিচের যে স্লিট আছে সেখান থেকেও একটা আলো এসে এই জায়গায় কিন্তু আপতিত হবে। তো তখন কি মনে হচ্ছে? লাইন ২ টা অলমোস্ট প্যারালাল। ঠিক আছে? লাইন ২ টা কি হয়? অলমোস্ট প্যারালাল হয়। তাহলে আমাদের কাছে যদি ২ টা লাইন থাকে, একটা লাইন হলো এরকম, আরেকটা লাইন হলো এরকম। ২ টা লাইনের উপর আমরা যদি একটা লম্ব টানতে পারি, এই যে এমন যদি একটা লম্ব টানি, প্যারালাল লাইন হওয়ার কারণে লম্বদ্বয়ের সামনের দূরত্বটুকু কিন্তু কি হবে? সবসময় সমান হবে। কোনো গ্যাপ যদি থাকে তাহলে সেটা অবশ্যই পিছনে থাকবে। ঠিক সেম ভাবে এই যে এখানে একটা লাইন, এই এখানে একটা লাইন, এই ২ টা লাইন অলমোস্ট কি? প্যারালাল।
অলমোস্ট প্যারালাল যদি হয় তাহলে এইখানে যে লম্ব আর এখানে যে লম্ব এই দুটার সামনের যে দূরত্বটুকু সেগুলো কিন্তু অবভিয়াসলি কি হবে, সমান হবে। তাহলে যদি তাদের মধ্যে দূরত্বের কোনো পার্থক্য থেকে থাকে, যেটাকে আমরা পথের পার্থক্য বলছি, সেটা হবে তাদের পিছনের এতটুকু দৈর্ঘ্য। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। সো আমরা এই জিনিসগুলোকে একটু ক্লিন করে ফেলি যেগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, সো সেখান থেকে আমরা মনে রাখি যে এই অবজারভেশন থেকে আমরা কি পেলাম, যে লাইন দুইটা পরস্পর প্যারালাল। ওকে, সো এই যে অবজারভেশনটা আছে এটাকে কাজে লাগিয়ে আমরা একটা ইকুয়েশন বের করতে পারি। ইকুয়েশনটার ভেতরে এই জিনিসগুলো থাকে। এইখানের যে কোণটা, সেই কোণটা যদি আমরা থিটা ধরি তাহলে দেখানো যায় যে ডেল্টা এক্স এইটা সমান সমান আসে ডি সাইন থিটা। আর ইউজুয়ালি আমাদের যেই এক্সেপশনাল টাইপের ম্যাথগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই যে অ্যাজাম্পশনটা এটা ভ্যালিড থাকে। এই অ্যাজাম্পশনটাকে ইউজুয়ালি অল্টার করা হয় না। তো আমরা এই ফর্মুলাটা একটু মনে রাখবো যে ডেল্টা এক্স ইকুয়ালস টু কত, ডি সাইন থিটা। এখন এই যে ডি সাইন থিটা বা পথ পার্থক্য, এটা যখন এন ল্যামডায় সমান হবে তখন আমরা কি পাবো, উজ্জ্বল বিন্দুগুলো পাবো। এবং ডি সাইন থিটা অর্থাৎ ডেল্টা এক্স এটা যখন 2n-1 ল্যামডা বাই 2 এর সমান হবে তখন আমরা অন্ধকার বিন্দুগুলো পাবো। এখন এই জায়গা থেকে আমরা আরেকটা ফর্মুলা ডেভেলপ করব। সেটা করার জন্য আমাদের অন্য আরেকটা অ্যাসাম্পশন লাগবে। এটা ছিল আমাদের প্রথম অ্যাসাম্পশন। এখন আমরা আমাদের দ্বিতীয় অ্যাসাম্পশনটা দেখব। তো দ্বিতীয় যে অ্যাসাম্পশনটা সেটা হলো আমাদের এইরকম, ল্যামডার যে ভ্যালুটা সেটা হবে আমাদের স্মল ডি যেটা সেটা থেকে অনেক কম। ইউজুয়ালি আমাদের স্মল ডিটা কিসে দেওয়া থাকে, মিলিমিটারে, সেটা আমরা দেখেছি। আর ল্যামডা যেটা সেটা দেওয়া থাকে অ্যাংস্ট্রং এ, 5000 অ্যাংস্ট্রং, 6000 অ্যাংস্ট্রং। তো সেটা মানে কত, সেটা মানে কিন্তু 10⁻⁷ মিটার এইরকম রেঞ্জ। আর এটা কততে আছে, এটা আছে 10⁻³ মিটার রেঞ্জে। তাহলে খেয়াল করি এইটার থেকে, তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে ল্যামডা আর ডি এদের ভিতর কিন্তু বেশ অনেকটা গ্যাপ রয়েছে। সেটা দিয়ে আমরা আসলে কি করব, আমরা যদি এই লাইনটা দেখি এখান থেকে কি বলা যায়, সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা ওভার ডি। তাহলে এই যে ল্যামডাটা যেহেতু অনেক ছোট ডি এর তুলনায়, তাই এটা কিন্তু ক্লোজ টু কত হবে, 0 হবে। আর সাইন থিটা যখন 0 এর কাছাকাছি হয় তখন সাইন থিটাকে কি লিখে ফেলা যায়, সাইন থিটা ইকুয়ালস টু লেখা যায় ট্যান থিটা। ওকে, সো এখন আমরা এখান থেকে ট্যান থিটাটা বের করব। তো ট্যান থিটা বের করার জন্য এখানে আমরা আরেকটা লাইন আঁকি। সেটা হলো এই যে দুইটা লাইন আছে বা দুইটা যে স্লিট আছে তার ঠিক মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুতে আমরা এদিক বরাবর একটা লাইন টানি। এইরকম একটা লাইন আসলো। তো এখানে আমাদের একটা বিন্দু আছে। এই বিন্দু থেকে আমরা এই পয়েন্টটার দূরত্ব বের করতে চাই। তো এই পয়েন্টটার দূরত্বকে আমরা নাম দিলাম xn। ওকে, সো সিম্পল ত্রিকোণমিতি দিয়ে দেখানো যায় যে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, অ্যাজাম্পশনের উপর বেস করে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও থিটা হয়। অর্থাৎ এখানে যে থিটা আছে সেই থিটার সমান হয়ে যায়। তো এখানে যে চিত্রটা আছে এই চিত্রটা আমাদের একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে কমপ্লিকেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। ওকে, সো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, সাইন থিটাকে আমরা আবার কি লিখে ফেলতে পারবো, ট্যান থিটা লিখতে পারবো। তাহলে এখান থেকে খুব ক্লিয়ারলি কি লেখা যায় দেখি, ট্যান থিটা। এটা মানে হলো এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের লম্ব কোণটা, লম্ব হলো আমাদের xn আর ভূমি হলো আমাদের d। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার যে লম্ব মানে হলো xn, ভূমি মানে হলো d। তাহলে এই যে সাইন থিটার বদলে ট্যান থিটা বসায়, ট্যান থিটার জায়গায় xn/d বসায় এবং বসানোর পর আমরা দুইটা ফর্মুলা পাই যেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। প্রথম ফর্মুলাটা হলো ব্রাইট তৈরি হয় কোথায়, সেটার জন্য ফর্মুলাটা সেরকম n ল্যামডা d ওভার d, যেখানে অবশ্যই n এর ভ্যালু শুরু হবে 0, 1, 2, 3 এরকম। এখন কথা হলো এই যে জিরোটা আছে, জিরোর জন্য আমরা কেন্দ্রীয় উজ্জ্বল পাই। তো আমি এখানে বলে রাখি একটু, জিরোর জন্য আমরা কি পাবো, কেন্দ্রীয় উজ্জ্বল। তো কেন্দ্রীয় উজ্জ্বলটাকে আসলে আমরা হিসাব থেকে সবসময় বাদ দিয়ে রাখি, ওইটাকে আমরা আলাদাভাবে হিসাব করি সবসময়। তো জিরোটা আমরা তাই হিসাব করবো না, আমরা শুরু করবো 1 থেকে। তাই 1 এর কারণে যেই উজ্জ্বল বিন্দুটা পাওয়া যাবে সেটা হবে আমাদের ফার্স্ট ব্রাইট। 2 এর জন্য আমরা যেটা পাবো সেটা হবে আমাদের সেকেন্ড ব্রাইট। 3 এর জন্য যেটা পাবো সেটা হবে আমাদের থার্ড ব্রাইট। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। ঠিক সেম ভাবে আমাদের ডার্কের জন্য যে শর্তটা আছে সেখানে যদি আমরা বসাই তাহলে এন ডি, nth ডার্ক সেটা যে দূরত্ব, ফর্মুলাটা আসবে সেটা এরকম 2n-1 ল্যামডা ডি ওভার 2d। এবং এখানে n এর ভ্যালু কত থেকে শুরু, 1 থেকে, 1, 2, 3 সো অন এভাবে চলতে থাকবে। যখন আমরা 1 বসাবো তখন আমরা প্রথম ডার্কটা খুঁজে পাবো, যখন 2 বসাবো তখন আমরা পাবো দ্বিতীয় ডার্ক, এবং 3 বসালে আমরা এখান থেকে থার্ড ডার্কটা পাবো।
তো এভাবে আমরা কি করতে পারি? এভাবে আমরা সেন্ট্রাল যে ব্রাইটটা আছে, যেখানে সর্বোচ্চ উজ্জ্বল বিন্দুটা তৈরি হবে, সেখান থেকে ২য় অন্ধকার, ৪র্থ অন্ধকার সেটা কত দূরে আছে সেটা খুঁজে বের করতে পারি। সো এই ফর্মুলাটা হলো আমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট ফর্মুলা। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার আমাদের যে ফ্রিঞ্জ প্যাটার্নটা তৈরি হয়, সেটাকে যদি আমি এখানে একবার আঁকি, তাহলে সেটা অনেকটা এইরকম আসবে। ওকে, সো এটা হলো আমাদের একটা উজ্জ্বল। তার সাথে আমাদের এখানে একটা অন্ধকার থাকবে এবং এই প্যাটার্নটা কন্টিনিউয়াসলি রিপিট করবে। ওকে, সো মোটামুটি এইরকম একটা প্যাটার্ন তৈরি হবে এবং এইখানে যেটা আছে সেটাকে সাপোজ আমরা সেন্ট্রাল ব্রাইট মনে করি। ওকে, মানে কালো যে লাইনগুলো আছে সেগুলো হলো ব্রাইট এবং নীলগুলো হলো আমাদের ডার্ক। ওকে, এই যে নীলগুলো এগুলো হলো আমাদের ডার্ক। আমি এখানে লেবেল করে দেই। এটা হলো আমাদের ডার্ক এবং এটা হলো আমাদের ব্রাইট। তো এটা হলো আমাদের সেই সেন্ট্রালটা। তো এখানে একটা ডার্ক আছে, তার পরবর্তী এইখানে যে ডার্ক, তাদের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলি ডোরা ব্যবধান এবং এটাকে আমি বিটা দ্বারা প্রকাশ করি। এরপরে শুধু আমাদের যে এরকম একটা কালো ডোরা আছে অথবা একটা সাদা ডোরা আছে, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা বলি ডোরা প্রস্থ এবং এটাকে আমরা ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করে থাকি। খেয়াল করি ডেল্টা এক্স মানে কিন্তু আমরা পথ পার্থক্য বোঝাই, কিন্তু বইয়ের ভিতরে এটাকে ডেল্টা এক্স দ্বারাও প্রকাশ করে থাকে। সো এটা হলো ডোরা ব্যবধান, এটা হলো ডোরা প্রস্থ। আমাদের কাজ হলো এর ফর্মুলাগুলো মনে রাখা। বিটার যে ফর্মুলা সেটা আসে এরকম, ল্যামডা ডি ওভার ডি। আর ডেল্টা এক্স এর যে ফর্মুলা সেটা আসে অনেকটা এরকম, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। তো এই দুইজন থেকে আমরা একটা জিনিস ক্লিয়ারলি লক্ষ্য করতে পারি, সেটা হলো আমাদের বিটা যেটা সেটা কিন্তু 2 ইন্টু ডেল্টা এক্স এর সমান। অর্থাৎ এটা হলো আমাদের বিটা এর অর্ধেক এবং সেটা হওয়ারই কথা, কারণ ডোরা ব্যবধানের ভিতর এই যে অর্ধেকটা ব্রাইট আছে, পুরা একটা কি আছে ডার্ক আছে, আরো অর্ধেকটা ব্রাইট আছে। অর্থাৎ এখানে কিন্তু টোটাল 2টা ডোরা আছে এবং এখান থেকে আরো একটা ব্যাপার ক্লিয়ার যে আমাদের উজ্জ্বল আর অন্ধকার এদের যে ডোরা ব্যবধান অথবা ডোরা প্রস্থ, এই দুটা কিন্তু অলওয়েজ কি হবে, সমান হবে। তাহলে আবার বলি, ডোরা ব্যবধান মানে হলো পরপর 2টা উজ্জ্বল অথবা পরপর 2টা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব এবং ডোরা প্রস্থ হলো একটা ডোরার পুরুত্ব। তো তাদের এই 2টা ফর্মুলা আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো এরপরে এই যে আমরা ডোরাগুলো দেখছি এরকম কয়টা ডোরা তৈরি হবে সেটা নিয়ে একটা ফর্মুলা জানা আছে। তো আমরা সেই ফর্মুলাটা এখন দেখব। সেটা হলো, ওকে, সো ডোরার সংখ্যার যে ফর্মুলাটা সেটা কিন্তু বইগুলোতে ইউজুয়ালি দেওয়া থাকে না। তো আমরা এখানে একটু আলাদাভাবে শিখে নিই যে ডোরার সংখ্যাগুলো কিভাবে বের করতে হয়। তো প্রথমে আমরা উজ্জ্বলগুলো বের করব। ওকে, সো উজ্জ্বলের জন্য আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম। ফর্মুলাটা কি? সেটা হলো ডি সাইন থিটা, এটা ইকুয়ালস টু হয় এন ল্যামডা। এখন খেয়াল করি এই যে এনটা আছে, এন এর দ্বারা আমরা কি বুঝতাম? এন এর ভ্যালু যখন 1 আসতো সেখানে ডোরা কয়টা থাকতো? আমরা বুঝতাম যে আমাদের সেন্ট্রাল ব্রাইট তার উপরে একটা উজ্জ্বল ডোরা থাকবে। এন এর ভ্যালু যখন 2 বসাতাম তখন আমরা পেতাম কি 2 নাম্বার উজ্জ্বল ডোরাটা। এভাবে এন এর ভ্যালু যদি 3 বসানো যায় তাহলে সেখানে কি 3টা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। তাহলে এভাবে বাড়াতে বাড়াতে আমরা এন এর ভ্যালু সর্বোচ্চ যত করতে পারবো ততগুলা ডোরা কি এখানে পাওয়া যাওয়ার কথা। সো এখান থেকে আমাদের আসলে বের করতে হবে এন এর সংখ্যাটা। সো এন মানে কত আসে এখানে? এন মানে আসে ডি সাইন থিটা ওভার ল্যামডা। এখন খেয়াল করি আমরা কিন্তু জানতাম যে আমাদের জেনারেল অ্যাজাম্পশনে ডি এর ভ্যালুটা হয় মিলিমিটারে এবং ল্যামডার যে ভ্যালু সেটা হয় 10⁻⁷ মিটার রেঞ্জে, আর এটা হলো 10⁻³ মিটার রেঞ্জে। সো যখন এই অ্যাসাম্পশনটা কাজ করবে তখন কিন্তু আমাদের ডোরার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। কত বেশি হয়ে যাবে? উপরে দেখি কত আছে, ডি দ্যাট ইজ 10⁻⁻3, নিচে আছে ল্যামডা দ্যাট ইজ 10⁻⁷। সো এটা হিসাব করলে কিন্তু 10⁴ হয়ে যায়, অর্থাৎ 10,000-এরও বেশি ডোরা চলে আসে। তো এরকম যখন হয় তখন আসলে আমরা ডোরার সংখ্যা হিসাব করি না। তাহলে ডোরার সংখ্যা হিসাব করি কখন? যখন এই যে ডি আর ল্যামডা এদের ভিতরে যে অ্যাজাম্পশনটা আছে এই অ্যাজাম্পশনটা ফেল করবে, অর্থাৎ ডি আর ল্যামডাগুলা মোটামুটি কাছাকাছি হয়ে যাবে। তো তখন আমরা এন এর ভ্যালুটা বের করতে চাই। এখন দেখি তাহলে এন এর ভ্যালুটা সর্বোচ্চ কত হতে পারে? আমাদের যদি এইরকম একটা স্লিট থাকে আর এটা যদি আমাদের পর্দার হয়, পর্দার দৈর্ঘ্য নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। এটা হলো আমাদের সেই পর্দা। তো আমাদের অ্যাঙ্গেল কোনটা ছিল?
এই যে সেন্টার থেকে আমরা একটা লাইন টানতাম, তারপরে এখানে যদি বিন্দু হতো, এখান থেকে আমরা এরকম একটা লাইন টানতাম। তো এইখানে যে অ্যাঙ্গেলটা, সেটা ছিল আমাদের অ্যাঙ্গেল। ওকে? সেটা ছিল আমাদের থিটা। তো খেয়াল করি থিটাটা কত হয়? ১ম এ থিটাটা কিন্তু 0 থাকে। এরপরে যখন আমরা উপরের দিকে যাই, আমাদের n এর ভ্যালু বাড়ে, থিটাও বাড়ে। এরপরে যখন আরো উপরে যাব, n এর ভ্যালু বাড়বে, থিটাও বাড়বে। এভাবে থিটার ভ্যালু বাড়তে, বাড়তে সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ কিন্তু এটা ৯০ ডিগ্রি হতে পারে। তো আমরা বলব যে sin থিটা এটা সমান, সমান 1 হলে n এর মান পাওয়া যাবে। সেটা কত হবে? n সমান, সমান হবে d ডিভাইডেড বাই ল্যাম্বডা। এখন সাপোজ d ডিভাইডেড বাই ল্যাম্বডা এটা আমরা হিসাব করলাম। হিসাব করে পেলাম আমরা 4.5। এটার মিনিং কি দাঁড়াবে? এটার মিনিং দাঁড়াবে আমাদের ডান দিকে 4.5 পর্যন্ত n এর ভ্যালু নেওয়া যায়। কিন্তু 4.5 পর্যন্ত তো নেওয়া যাবে না। n কি হতে হবে? ইন্টিজার। তাহলে n এর ভ্যালু অবশ্যই আমরা 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 4 নিতে পারবো। 5 কিন্তু আর নেওয়া যাবে না। তাই আমাদের যেটা করতে হয়, এখানে যে ভ্যালুটা আসে সেটার দশমিক পার্ট, পূর্ণসংখ্যক পার্টটা নিতে হয়, দশমিক পার্টটাকে বাদ দিয়ে দিতে হয়। তো এই জিনিসটা দেখানোর জন্য আমাদের একটা সিম্বল আছে, যেটাকে আমরা বলি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো আমরা যেটা করি, n এর ভ্যালুটাকে লিখি এইভাবে, d বাই ল্যাম্বডা আকারে, যেটা হলো আমাদের একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। মানে আমাদের কাছে যদি এরকম বলে কেউ 4.8 এর গ্রেটেস্ট ইন্টিজার কত, এটা আসবে 4। অনেক সময় এটাকে আমরা ফ্লোর ফাংশনও বলে থাকি। তো যাই হোক, এইভাবে আমরা এই জিনিসটাকে মনে রাখতে পারি। এখন কথা হলো, এইটা কিন্তু আমাদের উজ্জ্বলের সংখ্যা আসেনি। কারণ উজ্জ্বল কিন্তু উপরে যেমন তৈরি হবে, সিমিলারলি নিচেও তৈরি হবে। তাহলে এখানে যে সংখ্যাটা আসলো, আমাদের কি করতে হবে? এটাকে ডাবল করতে হবে। তাহলে ডাবল করলে উপরের সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি, নিচেরগুলো পেয়ে গেছি। আরো একজন বাদ পড়ে গেছে। সেটা কোনটা? সেন্ট্রালটা। খেয়াল করি সেন্ট্রালের জন্য কিন্তু n এর ভ্যালু 0 থেকে শুরু হতো, যেটা আমরা আগে থেকেই বাদ দিয়ে দিয়েছি। তাই সেন্ট্রালেরটা হিসাব করার জন্য আমরা সাথে এখানে একটা +1 দিয়ে দিব। সো ওভারঅল আমাদের ডোরার সংখ্যা যেটা আসবে, আমরা ফাইনালি এই ফর্মুলাটা মনে রাখবো যে ডোরার সংখ্যা এটা ইকুয়ালস টু 2 ইনটু d বাই ল্যাম্বডা প্লাস 1। তবে এটা অবশ্যই কার জন্য খাটাবো? উজ্জ্বল ডোরার ক্ষেত্রে। মানে উজ্জ্বল কয়টা আছে সেটা বের করার জন্য। আর যেহেতু আমাদের বইতে ফর্মুলা আকারে দেওয়া নেই, যদি অঙ্ক বের করতে হয় তখন পুরোটা কিন্তু করে আসতে হবে একবার। ওকে। তো ঠিক সেইম ভাবে আমরা কি করতে পারবো? অন্ধকারের জন্য অ্যাপ্রোচ করতে পারবো। তো অন্ধকারের জন্য অ্যাপ্রোচ করলে যে ফর্মুলাটা আসে, আমি সেটা ডিরেক্ট এখানে বলে দিচ্ছি। আমি আর প্রুফ করে দেখাচ্ছি না। ওকে। সো অন্ধকারের জন্য আমরা আবার কি করব? আমি একটু বলে দেই কিভাবে করবে। d sin থিটা আসবে 2n-1 ল্যাম্বডা ওভার 2। এখান থেকে n এর ভ্যালুটা বের করা হবে। n এর ভ্যালু আসবে এরকম d বাই ল্যাম্বডা প্লাস হাফ। সুতরাং আমাদের ডোরার সংখ্যা হবে, এখানে যে ভ্যালুটা আসে সেটার গ্রেটেস্ট ইন্টিজার ইনটু এখানে করতে হবে 2। এখন অনেকের মনে হতে পারে যে আমরা এটা করে দিলেই তো হয়। 2 ইনটু গ্রেটেস্ট ইন্টিজার অফ d বাই ল্যাম্বডা প্লাস 1। কিন্তু না, এটা করলে কিন্তু ভুল হবে। কারণ এই পুরোটার ভ্যালু যদি 4.5 আসে, এটাকে ডাবল করে দিলে কিন্তু 9 চলে আসবে। সো ডাবল করলে কিন্তু আমরা 9 নিতে পারবো না। কারণ এর মিনিং কি? এর মিনিং হলো উপরের দিকে 4 টা তৈরি হয়েছে, আরেকটার অর্ধেক। নিচের দিকে 4 টা তৈরি হয়েছে, আরেকটার অর্ধেক। তো অর্ধেক আর অর্ধেক মিলে কিন্তু আমরা 1 বলতে পারবো না। আমাদের ডোরার সংখ্যা তখন কত হবে? উপরে 4, নিচে 4, সব মিলিয়ে 8 টা। তাই আমাদের যেটা করতে হয়, ভিতরের যে পার্টটা আছে সেটার পূর্ণ সংখ্যা নিয়ে তারপর সেটাকে ডাবল করতে হবে। আগে থেকে 2 গুণ করে দিলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। ওকে। সো এটা গেল আমাদের ডোরার সংখ্যা। এখন ডোরার সংখ্যা নিয়ে এমসিকিউতে মাঝে, মাঝে অঙ্ক দেয় এবং সেখানে অন্য একটা সূত্র ব্যবহার করে। সেই সূত্রটা কিরকম? আমি এখানে একবার দেখাই। তো সেখানে ওরা বলে যে d sin থিটা এটা ইকুয়ালস টু তো n ল্যাম্বডা। তো এখানে sin থিটাকে আমরা কত করে দিয়েছি? 90 ডিগ্রি। তাহলে এই পুরোটার ভ্যালু আমরা বানিয়ে দিয়েছি 1। তখন n ল্যাম্বডা সমান, সমান কি চলে আসে? n ল্যাম্বডা সমান, সমান d চলে আসে। এখন যখন আমরা একটা স্পেসিফিক এক্সপেরিমেন্ট করছি, তখন চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা d বলি, সেটা কিন্তু আমরা চেঞ্জ করি না। তো চেঞ্জ না করলে এটা কি হয়ে যাবে? একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কনস্ট্যান্ট যদি হয় তাহলে n ল্যাম্বডা এটা কি হবে? একটা কনস্ট্যান্ট হবে। আর আমরা জানি n ল্যাম্বডা ২ টা জিনিসের গুণফল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে n1 ল্যাম্বডা 1 এটা সমান, সমান হতে পারে n2 ল্যাম্বডা 2। সো এই আরেকটা ফর্মুলা যেটা আমাদের মাঝে, মাঝে অঙ্কের ভিতরে ব্যবহার করে, এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। অবশ্যই মনে রাখবো এটা কার জন্য? এটা কিন্তু শুধুমাত্র, শুধুমাত্র উজ্জ্বলের জন্য। অন্ধকারের জন্য এরকম ফর্মুলা ইউজুয়ালি আমাদের অঙ্কে আসে না। তো আমরা মনে রাখি যে উজ্জ্বল ডোরার জন্য আমাদের এইরকম একটা ফর্মুলা আছে।
ওকে। আর এই ফর্মুলাটা ইউজুয়ালি আমরা কখন ইউজ করি? আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ করে। ১ম এ বলে যে λ1 তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করেছে, সেখানে আমাদের n1 সংখ্যক ডোরা পাওয়া গেছে। এখন λ2 তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করলে কতগুলো ডোরা পাওয়া যাবে? এই প্রশ্নটা যখন জিজ্ঞেস করে, তখন আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। তো ডোরা সংখ্যা রিলেটেড এই সূত্রটা আমাদের এখানে জানা লাগবে। সো এরপরে আমাদের আরো একটা টপিক থাকে, যেটা হলো যদি আমাদের যে ডাবল স্লিট গুলো ছিল ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায়, আমরা কি দেখেছিলাম? আমাদের এখানে একটা স্লিট থাকে, এইখানে আরো একটা স্লিট থাকে, তারপর এখানে কি থাকে? একটা পর্দা থাকে। এখন যদি কোনো একটা স্লিটের সামনে এইরকম একটা কাচের ব্লক রেখে দেওয়া হয়, তখন আমাদের ডিফ্রেকশন প্যাটার্নটার কি অবস্থা হবে? সেইটা নিয়ে আরেকটা ভেরিয়েশন দেখা যায়। তো আমাদের কাজ হলো এখন সেই জিনিসটা একটু দেখে নেওয়া। তো ওই টপিকটা বোঝার আগে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হলো আলোকপথের কনসেপ্টটা। ওকে, সো আলোকপথ জিনিসটা কি? সাপোজ আমাদের কাছে এইখানে একটা গ্লাসের ব্লক আছে, সেই ব্লকটার প্রতিসরাঙ্ক হলো মিউ, এবং এটার যে পুরুত্ব, সেই পুরুত্বটা হলো টি। এখন একটা আলো সাপোজ আমাদের এই জায়গা দিয়ে আসছে, সো আলোটা যখন এখানে আসবে, এই জায়গায় আলোর বেগ কত হবে? এই জায়গায় আলোর বেগ হবে সি। কিন্তু যখন সে গ্লাসের ভেতরে প্রবেশ করবে, তখন কিন্তু এটার বেগ আর সি থাকতে পারবে না। এটার বেগটা কিন্তু তখন পরিবর্তিত হয়ে যাবে। তো সেই পরিবর্তিত বেগটা কত? সেই বেগটাকে যদি আমরা ভি ধরি, এই ভি বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হলো এরকম যে মিউ এটা সমান সমান হয় শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই মিউ মাধ্যমে আলোর বেগ। সো এখান থেকে আমরা ভি সমান সমান কত পাই? সি ডিভাইডেড বাই মিউ। সো এই যে ভি সমান সমান, অথবা আমরা বলতে পারি সি বাই মিউ, এত বেগে লাইটটা কি করবে? টি দূরত্ব অতিক্রম করবে, এরপরে সে আবার নর্মাল যে বেগ ছিল আলোর বেগ সি, সেই বেগে সামনের দিকে প্রোপাগেট করতে থাকবে। তো এখন আমাদের এই যে পুরুত্বটুকু আছে, টি পুরুত্বটুকু, সেটার কোরেসপন্ডিং একটা আলোক পথ থাকে। তো আমাদের বুঝতে হবে আসলে আলোক পথ বলতে আমরা কি বুঝছি। আলোক পথ বলতে আসলে এই জিনিসটাকে বোঝানো হয়, আলোটা টি পুরুত্ব অতিক্রম করতে যত সময় নিয়েছে, সেই সময়ে সে যদি শূন্য মাধ্যমে যেত, তাহলে যতটুকু পথ অতিক্রম করতো ততটুকু। আবার বলি, আলোটা যত সময় জুড়ে এই নীল অংশটুকু অতিক্রম করেছে, সেই সময়টুকু সে যদি বাতাসে থাকতো, তাহলে যত পথ অতিক্রম করতো, সেটাকে আমরা বলি এই টি পুরুত্বের কোরেসপন্ডিং আলোকপথ। তাহলে আলোকপথটা বের করার জন্য আমরা কি বের করতে পারি? আমরা দেখতে পারি যে এখান থেকে এতটুকু যেতে সময় কত লেগেছে। তো আমরা যদি ধরে নেই যে আমাদের সময়টা লেগেছে ডেল্টা টি, আমরা ইকুয়েশন ব্যবহার করতে পারি এস ইকুয়ালস টু ভিটি। সো এখান থেকে টি সমান সমান কি আসবে? এটাকে এক কাজ করি, আমরা ডেল্টা টি বলি, কারণ এস কে অলরেডি আমরা টি এর মাধ্যমে প্রকাশ করে নিয়েছি। সো ডেল্টা টি এটা সমান সমান আসবে এস বাই ভি। এস এর ভ্যালু কত? এস মানে হলো টি, এই যে পুরুত্বটুকু, এবং বেগটা কত? বেগটা হলো সি ডিভাইডেড বাই মিউ। সো ওভারঅল এটা কত আসে? মিউ টি ডিভাইডেড বাই সি। সো এখান থেকে এখানে যেতে কত সময় লেগেছে? ডেল্টা টি সময়। এই ডেল্টা টি সময়ে সে কতটুকু পথ অতিক্রম করবে, সেটা আমরা বের করতে চাই। সো ডেল্টা টি সময়ে অতিক্রান্ত পথ যদি বাতাসে থাকতো, তাহলে তার বেগ হতো সি, এবং সময়টা হলো ডেল্টা টি, যেটার ভ্যালু আমরা মাত্রই বের করেছি, মিউ টি ডিভাইডেড বাই সি। সেখানে সি আর সি বাদ পড়ে গেলে আমাদের আলোকপথটা কত আসে? মিউ ইন্টু টি। সো আমাদের কাছে যদি এখন এইরকম একটা নতুন মাধ্যম থাকে, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো মিউ, আর এই পথটুকু হলো টি, তাহলে এই পথের কোরেসপন্ডিং যে আলোকপথটা থাকবে, আলোকপথটা হবে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু সেই পুরুত্বটুকু। ওকে, সো এই আলোকপথের ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন? কারণ আমাদের যে দশার পার্থক্য ছিল ফাই, সেখানে ইকুয়েশনটা ছিল এরকম, টু পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এইখানে যে ডেল্টা এক্সটা, এটা কিন্তু আমাদের আলোকপথের পার্থক্য। ওকে, তো এতক্ষণ পর্যন্ত আমাদের এটা মাথায় আনতে হয়নি কেন? কারণ আমরা সব এক্সপেরিমেন্ট করেছি কোথায়? বাতাসে। বাতাসের প্রতিসরাঙ্ক হলো 1, তার সাথে যদি আমরা টি গুণ দেই, তাহলে সেটার আলোকপথ কতই আসে? টি আসে। অর্থাৎ বাতাসের ক্ষেত্রে আলোকপথ আর নরমাল পথ, সেই দুইটা কি হয়ে যায়? সেম হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের এখানে আমরা গ্লাস ব্লক নিয়ে আলোচনা করব, সেই কারণে কিন্তু আলোকপথের ব্যাপারটা আমাদের মাথায় আনতে হবে। সো আমরা এখন সরাসরি আমাদের ইকুয়েশনে চলে যাই, খুব বেশি থিওরি আমরা দেখব না। সো প্রথমেই আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা। ওকে, সো এটা হলো আমাদের প্রথম সেট, এটা হলো S1, আর এটা হলো আমাদের দ্বিতীয় চির, যেটা হলো S2। সাপোজ আমাদের এই যে চিরটা আছে, এই চিরের সামনে এই জায়গায় একটা গ্লাস ব্লক রেখে দেওয়া হয়েছে।
ওকে, এই গ্লাস ব্লকের পুরুত্বটা হলো টি এবং এটার যে প্রস্থ, এটার যে প্রতিসরণাঙ্ক, সেই প্রতিসরণাঙ্ক হলো মিউ। এখন এই গ্লাস ব্লকটাকে যদি আমি একটু সরিয়ে নিচে নিয়ে আসি, সাপোজ এই জায়গায় আছে, তাহলে আমাদের যে সেন্ট্রাল ব্রাইটটা তৈরি হবে, সেই সেন্ট্রাল ব্রাইটটা তৈরি হওয়ার জন্য আলোকে কিন্তু এই পথ দিয়ে অতিক্রম করতে হবে, আর এখানের আলোটা এই পথ দিয়ে আসতে হবে। তো আগে আমরা দেখতাম যে জিওমেট্রিক্যালি এই দুইটা পরস্পর সমান হতো, সেই কারণে তাদের মধ্যে পথের পার্থক্য 0 হতো। কিন্তু এখন পথের পার্থক্য কিন্তু 0 হবে না। কেন 0 হবে না? কারণ এখানে যতটুকু গ্লাস ব্লক আছে, এখানে কিন্তু ততটুকু জায়গা জুড়ে কি আছে? বাতাস আছে। তো এতটুকু দূরত্বকে যদি আমি x ধরি, এখানেও আসলে কত আছে? x ই কিন্তু আছে। কিন্তু এখানের যে আলোকপথটা সেটা কত হয়ে যাবে? μ2। কিন্তু এখানের যে আলোকপথটা সেটা হয়ে যাবে t। তারপরে এখান থেকে এতটুকু যদি আমি y ধরি, এইখান থেকে এতটুকু, তাও কিন্তু y ই হবে। সো এখান থেকে এতটুকুর দূরত্ব যদি আমি যোগ করি, কত আসে? সেটা আসে x প্লাস t প্লাস y। আর এইখান থেকে এতটুকুর আলোকপথ যদি আমি যোগ করি, সেটা আসবে x প্লাস y প্লাস μt। সো ক্লিয়ারলি তাদের মধ্যে কি পথের পার্থক্য সেম হচ্ছে না, বা পথ দুটা সেম হচ্ছে না। এখানে একটা পথের পার্থক্য থাকে, সেটাকে আমরা বলতে পারি এইভাবে যে ডেল্টা এক্স এক্সট্রা। কারণ এখানে একটা অতিরিক্ত পথের পার্থক্য তৈরি হয়েছে। সো উপরেরটা থেকে যখন নিচেরটা বিয়োগ দিব, তখন আমাদের এইরকম একটা রাশি আসবে যে মিউ মাইনাস ওয়ান ইন্টু টি। তো এই যে একটা এক্সট্রা পথের পার্থক্য আসলো, এই পথের পার্থক্যের কারণে আমাদের পুরো যে ফ্রিঞ্জ প্যাটার্নটা ছিল, অর্থাৎ এখানে যে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল গঠিত হতো, তারপর একটা অন্ধকার ছিল, তারপরে আবার উজ্জ্বল, এই পুরা প্যাটার্নটা শিফট করে উপরের দিকে উঠে যায়। প্রস্থ এবং পুরুত্ব কোনো কিছুই চেঞ্জ হয় না, খালি সব কিছু মিলে উপরের দিকে উঠে যাবে। তো তখন আমাদের ইকুয়েশনগুলো একটু চেঞ্জ হয়। আমরা এখন সরাসরি ইকুয়েশনগুলো দেখে নিব। তো এখানে আমরা ডিনোট করে নেই যে এই জিনিসটা হলো আমাদের শিফটটা, অর্থাৎ পুরো যে ডোরার ব্যবস্থাটা আছে, সেই পুরা ডোরার ব্যবস্থাটা উপরের দিকে কিছুটা শিফট করে ফেলবে। তো সেই শিফটের ইকুয়েশনটা কি আসবে? সেই শিফটটাকে আমরা যদি এভাবেই লিখে রাখি, শিফট, সেটা সমান সমান আসবে মিউ মাইনাস ওয়ান টি ডি ডিভাইডেড বাই ডি, যেখানে ডিটা হলো আমাদের পর্দার মধ্যবর্তী দূরত্ব, আর স্মল ডি যেটা, সেটা হলো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। এখানে এক্সট্রা এসেছে আমরা যেই স্ল্যাবটি রাখলাম তার প্রতিসরণাঙ্ক এবং সেই স্ল্যাবটার পুরুত্ব। তো আমাদের সবকিছুই আসলে এতটুকু পরিমাণ শিফট করে যাবে। অর্থাৎ আমরা যদি এখন সবকিছুকে এই সেন্ট্রাল থেকে মাপতে চাই, এই যে মিড পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা থেকে মাপতে চাই, তখন আমরা বলতে পারবো যে আমাদের এক্স এন ব্রাইট সেটার যে ইকুয়েশন, সেটা আগে কি ছিল? এন ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি, কিন্তু তার সাথে এখন এতটুকু একটা শিফট যোগ হয়ে যাবে। সো তখন আমাদের এখানে মিউ মাইনাস ওয়ান টি ডি ডিভাইডেড বাই ডি, এইরকম একটা ইকুয়েশন আসবে। ঠিক সেম আমাদের ডার্কের জন্য হবে, সেটা হবে টু এন মাইনাস ওয়ান ল্যামডা ডি ডিভাইডেড বাই টু ডি প্লাস মিউ মাইনাস ওয়ান টি ডি ওভার ডি। অর্থাৎ সব কিছু মিলে কি হবে? উপরের দিকে এতটুকু পরিমাণ শিফট করে যাবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। আর এখানে যে আমরা দূরত্বগুলো বলছি, এগুলো কিন্তু অবশ্যই কোনখান থেকে? সেন্টার বিন্দুটা থেকে। অর্থাৎ আগে আমরা যেই জায়গা থেকে মাপতাম, সেই জায়গা থেকে। শুধু পার্থক্যটা হলো, এই জায়গায় আগে সেন্ট্রাল ব্রাইটটা তৈরি হইতো, এখন এখানে কোনো সেন্ট্রাল ব্রাইট তৈরি হবে না। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। সো এটার মাধ্যমে আমাদের ইয়ং-এর দ্বিচির পরীক্ষার মোটামুটি সবকিছুই শেষ। এবার আমরা চলে যাব আমাদের একচির পরীক্ষায়, অর্থাৎ ডিফ্র্যাকশনে। ওকে, সো অপবর্তনের সিনারিওটা কি সেটা আমি একটু বলি প্রথমে। আমাদের এখানে খুব পাতলা একটা স্লিট থাকবে। আগে কয়টা ছিল? 2টা স্লিট, আর এখানে থাকবে একটা স্লিট। আর এই জায়গায় একটা পর্দা থাকবে। তো আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব, এই যে স্লিটটা আছে, এটা কিন্তু বাস্তবে আরো অনেক ছোট হবে। আমি এখানে বোঝার সুবিধার্থে এটাকে একটু বড় করে দেখিয়েছি। ওকে, তো এই স্লিটের যে পুরুত্বটা খেয়াল করি, এই স্লিটেরই এখন কি থাকবে? একটা পুরুত্ব থাকবে। সেই পুরুত্বটাকে আমরা নাম দিলাম ডি। আগে যেটা আমরা দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব বলতাম, এখন আমাদের চির যেটা আছে সেটার প্রস্থটাই হলো ডি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তো এখন এখানে যে আলোটা পড়বে, সে আলোটা কোন জায়গা থেকে পড়বে, তার উপর ভিত্তি করে আমরা অপবর্তনকে দুই ভাগে ভাগ করি। প্রথমটা হলো আমাদের ফ্রনহোফার এবং দ্বিতীয়টা হলো ফ্রেসনেল। ওকে, তো ফ্রনহোফারে আমাদের যে উৎসটা থাকবে, সেই উৎসটা থাকবে ইনফিনিটিতে।
আর ফ্রেসনেলের ক্ষেত্রে উৎসটা ইনফিনিটিতে থাকবে না, ফাইনাইট একটা ডিস্টেন্সে থাকবে। ওকে, তো আমাদের বইতে যে ইকুয়েশনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সবগুলা কিসের জন্য? ফ্রনহোফারের জন্য। তো এই যে ইকুয়েশনটা আছে, মানে এই যে ঘটনাটা আছে, সেখানে যেটা হয় সেটা হলো আলোর সোর্সটা যেহেতু অনেক দূরে আছে, তাই আমাদের যে তরঙ্গ মুখগুলো আছে সে তরঙ্গ মুখগুলো হয় সমান্তরাল তরঙ্গ মুখ। তো সমান্তরাল তরঙ্গ মুখ এভাবে যখন সামনে এসে আপতিত হয়, এই পয়েন্টটাতে আমরা দেখতে পাই আমাদের এখানে অনেকগুলো কি আছে? সোর্স আছে। কি, কি সোর্স? এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এরকম অসংখ্য সোর্স এখানে থাকবে। এই সোর্সগুলো এখানে ইন্টারফিয়ার করে। ইন্টারফিয়ার করার পর এই জায়গায় একটা প্যাটার্ন তৈরি করে। তো প্যাটার্নটা হয় অনেকটা এইরকম যে নরমালি তো আলোর কোন দিকে যাওয়ার কথা? এতটুকু পর্যন্ত যাওয়ারই কথা। সো আলোটা কি করে? এতটুকু না গিয়ে আরেকটু ছড়িয়ে পড়ে। সো আলোটা এতটুকু পর্যন্ত তো আসেই, সেটাকে আমি একটু সাদা কালি দিয়ে দেখাই। এতটুকু পর্যন্ত আলোটা আসে, এরপরেই এই জায়গায় একটা ফ্রিঞ্জ প্যাটার্ন আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে একটা সাদা ডোরা থাকে, তারপর অন্ধকার, তারপরে আবার সাদা ডোরা, তারপরে অন্ধকার, তারপরে সাদা ডোরা, অন্ধকার, এইরকম ভাবে আস্তে আস্তে জিনিসটা ফিকে হয়ে যায়। ঠিক সেম ভাবে আমাদের এই পক্ষেও দেখা যায়। ওকে, সো এই যে পুরো ঘটনাটা ঘটে, যেখানে আলোটা কি হয়? একটা তীক্ষ্ণ ধার দিয়ে যাওয়ার সময় স্প্রেড হয়ে যায়। এই পুরো ঘটনাটাকে আমরা বলি অপবর্তন। সো সেই অপবর্তনের এখানে যেই ফ্রিঞ্জটা তৈরি হলো, এটাকে আমরা বলি কেন্দ্রীয় ডোরা, এবং বাকিগুলো যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম করে চলতে থাকে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হলো আমাদের যে ব্যতিচার ছিল, সেখানে কিন্তু সবগুলো ডোরার প্রস্থ সেম ছিল এবং সবগুলো ডোরা সমানভাবে উজ্জ্বল ছিল। কিন্তু অপবর্তনে সেম জিনিস হয় না। অপবর্তনে কেন্দ্রীয় উজ্জ্বলটা অনেক বেশি কি থাকে? উজ্জ্বল থাকে। এবং সেটার যে প্রস্থটা, সেটা অন্য যতগুলো প্রস্থ আছে সেগুলোর তুলনায় ডাবল হয়। এবং অন্য প্রস্থগুলো ধীরে, ধীরে ছোট হতে থাকে এবং একসময় গিয়ে শূন্য হয়ে যায়। অর্থাৎ এখানে কিন্তু তীব্রতা কি হয়? থ্রু আউট যতই এদিক বরাবর যাব, ততই স্প্রেড হয়ে আস্তে, আস্তে কমতে থাকবে। তবে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা যেটা করি, এইখানের যতগুলো আছে সেগুলোর প্রস্থগুলাকে সেম ধরি। ওকে? এগুলোর প্রস্থগুলাকে সেম ধরি। ঠিক সেম ভাবে এখানের প্রস্থগুলাকেও সেম ধরি। আর কেন্দ্রীয়টাকে আমরা একটু আলাদাভাবে হিসাব করি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এখন আরেকটা ব্যাপার হলো, আমরা আগে প্রস্থগুলোকে মাপতাম কি দিয়ে? প্রস্থগুলোকে কিন্তু সেন্টার থেকে কতটুকু ডিসটেন্স আছে সেটা দিয়ে মাপতাম, বা দৈর্ঘ্যের হিসেবে মাপতাম মিটার দিয়ে। এখন আমরা এগুলাকে আর দৈর্ঘ্যের হিসাবে মাপবো না। এখন আমরা এগুলাকে অ্যাঙ্গেলের হিসাবে মাপবো। তো সেগুলো নিয়ে কিছু ইকুয়েশন আছে যেগুলো আমরা এখন দেখে নিব। ওকে, সো সূত্রগুলো বোঝার জন্য এই চিত্রটাকে আমি একটু সিম্পলি রিপ্রেজেন্ট করি এখানে। ওকে, সো এখানে থাকে আমাদের সেই স্লিটটা, যে স্লিটের প্রস্থটা আমরা কত ধরেছিলাম? ডি। ওকে, সো এখান থেকে এতটুকু হলো ডি। এটার ঠিক যে মিড পয়েন্ট, সেখান থেকে আমরা কি করব? এখানে একটা লাইন টেনে নিব। ওকে, সো এখানে একটা লাইন টানলাম। লাইন টানার পরে আমরা দেখব যে আমাদের এইখানে একটা উজ্জ্বল জায়গা তৈরি হবে। তো এই জায়গাটা হইল কি? উজ্জ্বল। তারপরে এখানে একটা অন্ধকার থাকবে, যেটাকে আমি ব্ল্যাঙ্ক রাখছি, অর্থাৎ এই জায়গায় কালো আছে। এরপরে আমাদের আরেকটা উজ্জ্বল হবে। ঠিক সেম ভাবে এখানেও কি থাকবে? একটা অন্ধকার। অন্ধকারের পরে এখানে একটা উজ্জ্বল থাকবে। সো খুব কেয়ারফুলি যদি আমরা লক্ষ্য করি, এখানে কি দেখা যাচ্ছে? প্রথম যেই অন্ধকারটা আছে, এই জায়গাটা, সেটা কি করে? আমাদের সেন্টার যে লাইনটা আছে সেটার সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক সেম ভাবে প্রথম অন্ধকারটা এখানেও কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করে। এইভাবে আমাদের দ্বিতীয় যে অন্ধকারটা আছে, সেটা কোন জায়গায়? এই জায়গায় অবশ্যই, এই যে এই জায়গাটায়। সেটাও কিন্তু আমাদের এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। সেই অ্যাঙ্গেলটাকে আমরা এইভাবে দেখাচ্ছি। তো আমরা এখানে ফর্মুলার মাধ্যমে যেটা হিসাব করি সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা। খেয়াল করি, আগের বার ব্যতিচারে কিন্তু আমরা এই দৈর্ঘ্যগুলো হিসাব করতাম। এই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যগুলো হিসাব না করে অ্যাঙ্গেলগুলো হিসাব করাতে বেশি ইন্টারেস্টেড থাকি। সো আমরা যেটা করব সেটা হলো, এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হিসাব করব। এখানের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হিসাব করব। সো এই যে অ্যাঙ্গেলটা, সেটা কার দ্বারা তৈরি করা অ্যাঙ্গেল? প্রথম ডার্কের দ্বারা তৈরি করা অ্যাঙ্গেল। তাই এটাকে আমরা বলবো 1D। আর এই যে অ্যাঙ্গেলটা, সেটা হলো দ্বিতীয় ডার্কের তৈরি করা অ্যাঙ্গেল, তাই এটাকে আমরা বলবো 2D। সো নরমালি আমরা এটাকে থিটা এন এর মাধ্যমে প্রকাশ করে থাকি। ডার্ক যখন হবে তখন এখানে ডার্কগুলো যোগ হয়ে যাবে, আর যখন ব্রাইট হবে তখন এখানে বি যোগ হতে থাকবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। সো শর্তটা কি এখানে ডার্ক আর ব্রাইটের জন্য? আমরা মনে রাখবো আমাদের যে ব্যতিচার ছিল সেটার জন্য শর্ত কি ছিল? ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। এটা ছিল কার জন্য? ব্রাইটের জন্য। আর ডি সাইন থিটা
ইকুয়ালস টু 2n মাইনাস 1 ল্যামডা ওভার 2। এটা ছিল ডার্কের জন্য। এটা কার জন্য? এটা কিন্তু ছিল ব্যতিচারে। তো আমাদের অপবর্তনে যেটা হবে সেটা হলো এই জিনিসটা উল্টে যাবে, অর্থাৎ ডার্ক আর ব্রাইট যেটা আছে সেটা উল্টে যাবে। তার সাথে এখানে আরও একটা চেঞ্জ আসবে। চেঞ্জটাকে আমি এখানে একটু দেখাই। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে ডার্কের জন্য এখন শর্তটা কি হবে? শর্তটা হবে ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। আর আমাদের যে ব্রাইট আছে সেটার জন্য শর্তটা হবে ডি সাইন থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ল্যামডা ওভার 2। এবং মজার ব্যাপার হলো এখানে n এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। n এর ভ্যালু আগেও যেমন 1 2 3 এভাবে শুরু হতো, এখানেও n এর ভ্যালু 1 2 3 এভাবে শুরু হবে। আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু 2n মাইনাস 1 না নিয়ে আমরা একটা রাশিকে বাদ দিয়ে দিয়েছি। 2n মাইনাস 1 নিলে এখানে আমাদের ভ্যালুটা কি আসতো? বা আমি যদি পুরোটাই দেখাই, 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 নিলে এখানে ভ্যালু আসতো ল্যামডা ওভার 2, তারপরে 3 ল্যামডা ওভার 2, এরপরে 5 ল্যামডা ওভার 2 এভাবে চলতে থাকতো। আর যখন আমরা এখানে 2n প্লাস 1 ল্যামডা বাই 2 নিয়েছি, তখন কিন্তু এখানে ভ্যালুগুলো আসে 3 ল্যামডা ওভার 2, 5 ল্যামডা ওভার 2 এভাবে চলতে থাকে। অর্থাৎ এই যে ল্যামডা বাই 2 যে ভ্যালুটা, শুধুমাত্র সেই ভ্যালুটা বাদ যায়। কেন বাদ যায়? কারণ আমাদের যেই কেন্দ্রীয় উজ্জ্বলটা আছে সেটা কিন্তু এখন প্রস্থে ডাবল হয়ে গিয়েছে। অর্থাৎ এই জায়গাটায় যেখানে একটা ডার্ক থাকার কথা ছিল সেই ডার্কটা কিন্তু এখানে আর থাকবে না। এখানে সেটা উজ্জ্বল বিন্দু গঠিত হবে। তো কেন হয় সেটা আমরা থিওরিতে পড়বো। আপাতত আমরা এই জিনিসটা এখানে দেখে রাখছি না, এই জিনিসটা এখানে এক্সপ্লেন করছি না। তো আমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখবো, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। বাকি এতটুকু আমাদের আর প্রয়োজন নেই এখানে। ওকে, সো এই একটা জিনিস গেল। আর এখানে এই যে থিটাগুলো আছে, এই থিটাগুলো হলো আমাদের অপবর্তন কোণ। ওকে, এগুলো হলো অপবর্তন কোণ। এখন মাঝে মাঝে আমাদের এখানে বিস্তার জিজ্ঞেস করা হয়। বলা হয় যে প্রথম যে উজ্জ্বলটা আছে সেটার বিস্তার কত। তো খেয়াল করি আমাদের এখানে কেন্দ্রীয় যে উজ্জ্বলটা আছে সেটা কিন্তু এতটুকু জুড়ে বিস্তার গঠন করে আছে। এবং সেটা কতটুকু? প্রথম ডার্কের জন্য যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটা জুড়ে আছে এই জায়গায়। দ্বিতীয় ডার্কের জন্য যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটা জুড়ে আছে এই জায়গায়। সো আমরা যদি প্রথম কেন্দ্রীয় উজ্জ্বল, প্রথম তো না, শুধুমাত্র কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য অপবর্তন কোণটা হিসাব করি, সেটা কিন্তু আসবে থিটা 1 ডি এর সমান। অর্থাৎ যদিও এটা উজ্জ্বল, এইটার অপবর্তন কোণটা কিন্তু আমরা কার মাধ্যমে বের করব? ডার্কের মাধ্যমে বের করব। প্রথম ডার্কের জন্য যে অপবর্তন কোণ হবে, কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য সেম অপবর্তন কোণ হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হলো কৌণিক বিস্তার। তো কৌণিক বিস্তার আসলে নতুন কিছু না। আমরা যে থিটাটা বের করি, থিটা এন, সেটাকে ডাবল করে দিলেই আমরা কৌণিক বিস্তার পেয়ে যাব। সো আমি যদি এখানে একটু বোঝানোর চেষ্টা করি, আমাদের যে ব্রাইটটা আছে সেই ব্রাইটটা কোথায় খেয়াল করি। এইখানে একটা ব্রাইট আছে আর ডার্ক আছে, আর এখানে একটা ডার্ক আছে। এইখানে একটা ডার্ক আছে, এটা কোন, কত ডার্ক? এটা হলো 2 নাম্বার ডার্ক। ঠিক সেম ভাবে আমাদের এখানেও একটা ডার্ক থাকবে, সেই ডার্কটা কত হবে? 2 নাম্বার ডার্ক হবে। সো এই 2 নাম্বার যে ডার্কটা আছে সেটা এতটুকু কি বিস্তার জুড়ে থাকে। তো সেই কারণে ওইটাকে আমরা কি বলে থাকি? কৌণিক বিস্তার। সো কৌণিক বিস্তার যদি বের করতে বলে, আমরা জাস্ট থিটা এনটা বের করে তার সাথে 2 গুণ করে দিব। তো এটাই ছিল আমাদের একক চির অপবর্তন নিয়ে যা কথাবার্তা বলার বা যেই সূত্রগুলো আছে। এরপরে আমাদের আরেকটা টপিক থাকে, সেটা হলো ডিফ্র্যাকশন গ্রেটিং। ওকে, সো ডিফ্র্যাকশন গ্রেটিং এ কি করা হয়? ওখানে একটা কাচ ফলক নেওয়া হয় প্রথমত। সো আমরা এরকম একটা কাচ ফলক নিয়ে নেই। তো শুরুতে এই যে কাচ ফলকটা আছে এটা কিন্তু স্বচ্ছ থাকে। এরপরে আমি এখানে কয়েকটা দাগ দিয়ে দেখাই। কিছু তীক্ষ্ণ পদার্থ দিয়ে এইটার উপরে এইভাবে কয়েকটা দাগ দিয়ে দিই। ওকে, এইভাবে আমরা দাগ দিতে থাকি। ওকে, তো এভাবে যখন দাগ দিব তখন এখানে কি হবে? কিছুটা গর্তের সৃষ্টি হবে। এখন এই গর্তের ভিতরে আমরা এমন একটা কেমিক্যাল দিয়ে দিব যে কেমিক্যালটা হবে অস্বচ্ছ। তো অস্বচ্ছ কেমিক্যাল দেওয়ার কারণে এখানে কিন্তু এখন অনেকগুলো স্লিট তৈরি হয়ে যাবে। খেয়াল করি এই যে জায়গাটুকু আছে, এই জায়গাগুলো দিয়ে আলো কিন্তু পাস হতে পারবে। কিন্তু আমাদের এই জায়গায় যে দাগটা পড়েছে, যে জায়গায় ভেতরে এখন অস্বচ্ছ পদার্থ আছে, সেখান থেকে কিন্তু কোনো আলো যেতে পারবে না। তো এইভাবে এখানে কিন্তু অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয় বা অসংখ্য চিরের সৃষ্টি হয়। তো এই চিরের ভেতরে যখন আমরা আলো পাস করি এদিক দিয়ে এইভাবে,
তখন আমরা সামনে যদি একটা পর্দা রাখি, সেই পর্দার ভিতরে এইরকম অনেকগুলা ডট দেখতে পাই। তো এখানে যে প্যাটার্নটা দেখা যায় এটাকে আমরা বলি ডিফ্র্যাকশন গ্রেটিং এর প্যাটার্ন। তো সেই প্যাটার্নটা নিয়ে আমাদের কিছু রাশি আছে, সেই রাশিগুলো প্রথমত আমাদের দেখতে হবে। সো কয়েকটা লাইন আমরা একটু প্রথমে ডিফাইন করে নিই এখানে। প্রথমত আমাদের এই জায়গায় পুরো যেই প্রস্থটা আছে সেই প্রস্থটা যদি এল হয় এবং এখানে যে কয়টা দাগ আমরা তৈরি করলাম সেই দাগের সংখ্যা যদি এন হয়, তাহলে একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা কি আসবে? খেয়াল করি, এল দৈর্ঘ্যে দাগ আছে কয়টা? এনটা। তাহলে একক দৈর্ঘ্যে দাগ থাকবে এন ডিভাইডেড বাই এল সংখ্যক। এই রাশিটা আমরা একটু মাথায় রাখি। এখন আমরা যে এই অংশটুকু নিয়েছিলাম সেখানে যদি আমরা ধরে নেই যে আমাদের একটা দাগের দৈর্ঘ্য হলো কত, ওই যে আমরা দাগ দিয়েছিলাম তার ভেতরে কেমিক্যাল রেখেছি, সেটার প্রস্থ যদি এই পুরোটা হয় এবং তার পাশে যে ছিদ্রটুকু থাকে বা যে চিরটুকু থাকে, স্বচ্ছ অংশটুকু, সেই অংশটুকু যদি এতটুকু হয় এবং এদেরকে যদি আমরা লেবেল করি এভাবে যে এতটুকু প্রস্থ হলো আমাদের এ এবং এতটুকু প্রস্থ হলো বি, তাহলে এই যে এ প্লাস বি, আমরা বলতে পারি এ প্লাস বি এর ভিতরে চির আছে কয়টা? একটা। তো এই এ প্লাস বি যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটাকে আমরা বলি ডি। সো এখান থেকে আমি যদি হিসাব করতে চাই তাহলে আমি বলতে পারবো যে ডি দৈর্ঘ্যে চির থাকে কয়টা? ডি দৈর্ঘ্যে চির থাকে একটা। তাহলে একক দৈর্ঘ্যে চির থাকবে কয়টা? 1 ডিভাইডেড বাই ডি সংখ্যক। সো এখন এইখানের যে টার্ম আর এখানের যে টার্ম, দুইটাই যেহেতু আমাদের একক দৈর্ঘ্যের দাগের সংখ্যা বলছে, তাই এই দুইটা কিন্তু পরস্পর কি হবে? সমান হবে। সো এন বাই এল ইকুয়ালস টু হবে 1 ওভার ডি। আর 1 ওভার ডি মানে আবার 1 ডিভাইডেড বাই এ প্লাস বি এর সমান। তো এখানে বলে রাখি এই যে ডি ইকুয়ালস টু এ প্লাস বি, এটাকে আমরা বলে থাকি গ্রেটিং ধ্রুবক। সো আমাদের ফর্মুলা যেটা সেটা কিন্তু এই গ্রেটিং ধ্রুবকটা নিয়ে। চিত্রটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে ফর্মুলাগুলো লিখে ফেলি। তো ফর্মুলাটা আসে এরকম যে ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, এইটা আমরা পাবো ব্রাইটের জন্য। আর এখানে আসলে ডার্কটা অনেক বেশি স্প্রেড আউট থাকে, তো সে কারণে ডার্ক নিয়ে তেমন কোনো ইকুয়েশন আমরা ফর্ম করি না, শুধুমাত্র ব্রাইটের ইকুয়েশনটাই আছে। সো আমাদের মনে রাখতে হবে এখানে ডিটা কি? ডিটা হলো গ্রেটিং ধ্রুবক, যেটা মানে হলো এ প্লাস বি। আর আমরা দেখেছি যে একক দৈর্ঘ্যের দাগ সংখ্যা সেটা সমান সমান আসে 1 ওভার ডি। তো অনেক সময় আমাদের কিন্তু একক দৈর্ঘ্যে দাগ সংখ্যাটা দেওয়া থাকে, তাহলে সেরকম যদি ইকুয়েশন দেওয়া থাকে তখন আমরা কি করব? এখানে 1 বাই এন বসিয়ে দিব, মানে একক দৈর্ঘ্যে দাগ সংখ্যাটা স্মল এন দ্বারা প্রকাশ করি আমরা। তো এখানে 1 বাই এনও বসাতে পারি, তখন আমাদের এখানে কি আসবে? সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। আচ্ছা, এখানে আবার এন আর এন এর ভিতরে একটা সমস্যা হয়ে যাবে, এক কাজ করি, এটাকে আমরা এন প্রাইম দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এন প্রাইম দ্বারা প্রকাশ করি। আমাদের মেইন কাজ হচ্ছে পরিচয়টা মনে রাখা। পরিচয় মনে রাখলে সূত্রগুলো আমরা বিভিন্নভাবে ফর্মুলেট করে নিতে পারবো। ওকে, সো এটা ছিল আমাদের ইকুয়েশন। এখন কথা হলো এখানে যেই ব্রাইটের কথা আমরা বললাম, এখানে ব্রাইটগুলো আসলে কোন জায়গা থেকে আসবে? তো আমাদের যেটা হয়, গ্রেটিং এর ভিতরে অনেকগুলো কি থাকে? স্লিট থাকে এইরকম। তো আমি খুব বেশি দেখাচ্ছি না, কয়েকটা দেখালাম। এই কয়েকটা স্লিট থাকে। এরপরে আমাদের এখানে কি থাকবে? সেই পর্দাটা থাকবে। আর আমাদের আলো এখানে এসে আপতিত হবে। আপতিত হওয়ার পর এখানে অনেকগুলো সোর্স তৈরি হবে। একটা সোর্স এখানে, আরেকটা এইখানে, এইখানে, এইখানে। এইভাবে অনেকগুলো কি হবে? সোর্স তৈরি হবে। তো এই সোর্সগুলো যখন ইন্টারফিয়ার করবে, ইন্টারফিয়ার করার পর এখানে অন্যরকম একটা প্যাটার্ন তৈরি হয়। সেই প্যাটার্নটা হলো সেন্ট্রালে আমাদের একটা উজ্জ্বল দেখা যায়। এইরকম জাস্ট একটা ডট। কোনো স্প্রেড আউট না, শুধু একটা ডট থাকে। ঠিক সেম ভাবে আমাদের উপরেও একটা ডট তৈরি হবে। তারপরে এইভাবে ডটগুলো চলতে থাকবে। ঠিক সেম জিনিস আমাদের নিচেও হবে। সো আমাদের পুরো গ্রেটিং যেটা, সেই গ্রেটিং এর দৈর্ঘ্যটা যদি ডি হয় বা গ্রেটিং এর দৈর্ঘ্যটাকে আমরা যদি এল বলি, সেই এল এর যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্ট থেকে আমরা এরকম একটা লাইন টানি। তো সেটার যে মিডলে যে ডটটা তৈরি হয় সেটাকে আমরা বলি কেন্দ্রীয় ডট বা কেন্দ্রীয় উজ্জ্বল। সেই কেন্দ্রীয় উজ্জ্বলের সাথে অন্য যে উজ্জ্বলগুলা কিছুটা অ্যাঙ্গেল তৈরি করে থাকে। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি থিটা 1। এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বলা যায় থিটা 2। তো এই অ্যাঙ্গেলগুলো আসলে আমরা এই জায়গায় হিসাব করি। ওকে, সো আমরা যেটা করি সেটা হলো কেন্দ্রীয় উজ্জ্বলের সাথে সংযোজক যে লাইন, সেই লাইনের সাথে প্রত্যেকটা উজ্জ্বল যে অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলগুলো এখানে হিসাব করে থাকি। তো এগুলোকেও আসলে আমরা অপবর্তন কোণ নামেই ডিনোট করি। তো পরীক্ষার কোয়েশ্চেনে আসলে আমাদের জিজ্ঞেস করে যে 3 নাম্বার অপবর্তন কোণটা কত ডিফ্র্যাকশন গ্রেটিং এ। তখন আমাদের কাজ হলো এই কোয়েশ্চেনটা ব্যবহার করে থিটার ভ্যালুটা বের করে নেওয়া।
তো ডিফ্র্যাকশন গ্রেটিং সম্পর্কে আমাদের এতটুকুই থাকে। সো লাস্ট আমাদের যে টপিকটা থাকে সেটা হলো সমাবর্তন বা পোলারাইজেশন। ওকে। সো সমাবর্তনের থিওরিটা আমি বেশ সহজ করে একটু বলি। আমাদের এখানে একটা সমাবর্তক তল থাকে। এই সমাবর্তক তলটা যেটা করতে পারে, র‍্যান্ডম ভাবে ওরিয়েন্টেড আলোগুলোকে একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর পোলারাইজড করে দিতে পারে। তো আমাদের একটা সমাবর্তক যদি এইরকম থাকে, সাপোজ আমাদের এদিক দিয়ে একটা আলো আসছে, যে আলোটা অসমাবর্তিত এবং সেই আলোর তীব্রতা হলো I। তাহলে এটা যদি কমপ্লিটলি অসমাবর্তিত একটা আলো হয়, তাহলে এই সমাবর্তক দ্বারা যখন পাস করবে, পাস করার পর এই আলোটার তীব্রতা হয়ে যাবে ঠিক আগে যা ছিল তার অর্ধেক পরিমাণ। ওকে? আগে যা ছিল তার অর্ধেক পরিমাণ। এখন এইটাকে আমরা বলছি আমাদের I নট। এখন এটা আরেকটা সমাবর্তক দিয়ে যাবে, যেই সমাবর্তকটার আলোক অক্ষ, মানে এই যে অক্ষটা আছে এইখানের, এই অক্ষটা হলো আলোক অক্ষ। এই সমাবর্তকের আলোক অক্ষটা একটু রোটেটেড থাকবে। ওকে? তো রোটেশনটা আমরা এখানে দেখাই যে আগের সমাবর্তকটা ছিল এইভাবে, পরের সমাবর্তকটা আছে এইভাবে এবং তাদের মধ্যের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হলো থিটা। তো আলোটা যখন এই সমাবর্তক দিয়ে পার হয়ে এখানে আসবে, তখন সেটা হয়ে যাবে I প্রাইম। সো এই I প্রাইমের জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো I প্রাইম ইকুয়ালস টু I নট কজ স্কয়ার থিটা। তো সমাবর্তনের জন্য আমাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে হয়। তাহলেই আমাদের সমাবর্তনের মেইন যে কনসেপ্ট সেটা মোটামুটি কমপ্লিট। শুধু মাথায় রাখতে হবে একটা কমপ্লিটলি অসমাবর্তিত আলো যদি থাকে, সেটা যখন একটা সমাবর্তক ফালিকে পার হবে, তখন তার তীব্রতা ঠিক অর্ধেক হয়ে যাবে। এরপরে একটা সমাবর্তিত আলো যখন অন্যদিকে ঘোরানো কোনো একটা সমাবর্তক দিয়ে বের হবে, তখন তার তীব্রতাটা চেঞ্জ হবে এই ফর্মুলা অনুসারে। ওকে। সো এখন এই সমাবর্তকের সাথে রিলেটেড আরেকটা টার্ম থাকে, যেটাকে আমরা বলি সমাবর্তন কোণ। তো সেই কনসেপ্টটা কি? সেখানে আমাদের ২ টা মাধ্যম থাকে। একটা মাধ্যম হলো কিছুটা ঘন মাধ্যম, সেটা হলো এই মাধ্যমটা, এটাকে আমরা বলছি mu2। আর এইখানে একটা মাধ্যম আছে, সেটা হলো mu1। তো এখন যখন একটা আলো এসে কোনো মাধ্যমের উপর আপতিত হয় এভাবে, তখন তার কিছু অংশ প্রতিফলিত হয় আর কিছু অংশ প্রতিসরিত হয়। তো আমরা ধরে নিলাম যে এটা হলো আমাদের অভিলম্ব। তো আলোটা যখন এসে আপতিত হয়েছে, তার কিছু অংশ এইভাবে কি হবে? প্রতিফলিত হবে, প্রতিসরিত হবে। আর কিছু অংশ এইভাবে প্রতিফলিত হবে। ওকে? তো কিছু অংশ কি হলো? প্রতিফলিত, কিছু অংশ প্রতিসরিত। তো এখানে যে প্রতিফলন কোণ, সেটা যদি I হয় বা বইয়ের সাথে মিলানোর জন্য এটাকে আমরা থিটা পি এর মাধ্যমে ডিনোট করে থাকি। তো এখানে এমন একটা প্রতিসরণ কোণ পাওয়া যায়, যে প্রতিসরণের জন্য এইখানে যে অসমাবর্তিত আলো, সেইটা প্রতিফলনের ফলে যেই অংশটুকু তৈরি হলো, সেই অংশটুকু কমপ্লিটলি সমাবর্তিত হয়ে যায়। ওকে? তো একটা নির্দিষ্ট পরিমাণ কি আছে? অ্যাঙ্গেল আছে, যেই কোণে যখন আলোটা আপতিত হয়, তখন প্রতিফলিত রশ্মিটা কমপ্লিটলি সমাবর্তিত হয়ে যায় এবং দেখা যায় তখন এই প্রতিফলিত এবং প্রতিসরিত এই ২ টা রশ্মির মধ্যে কোণটা হয় ৯০ ডিগ্রি। তো সূত্রটা আমি একবার একটু দেখিয়ে দেই, তাহলে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা পি হয়, প্রতিফলনের সূত্র অনুসারে আমরা জানি এই অ্যাঙ্গেলটাও কত হবে? থিটা পি। এখন এটা হলো থিটা পি, এটা হলো ৯০ ডিগ্রি। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা অবশ্যই কত হবে? ৯০ ডিগ্রি মাইনাস থিটা পি। তাহলে স্নেলের সূত্রানুসারে আমরা বলতে পারবো যে mu1 ইনটু sin থিটা পি, এটা সমান সমান হবে mu2 ইনটু sin প্রতিসরণ কোণ বা এই মাধ্যমের যে কোণ, সেটা হলো 90 মাইনাস থিটা পি। সো 90 মাইনাস থিটা পি এটা কিন্তু চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? cos থিটা পি। ওকে। সো ফাইনালি আমরা যদি cos কে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে sin বাই cos এটা মিলে হয়ে যাবে tan থিটা পি। আর ডান পক্ষে আমাদের থাকছে mu2 ওভার mu1। তো আমাদের কাজ হলো এই ফর্মুলাটা মনে রাখা। এখন আমরা এটার একটা সিম্পলিফাইড ভার্সন মনে রাখি, যেখানে আমাদের mu1 সেটা হয়ে যায় 1, অর্থাৎ সেটা বাতাস হয়। তো এটা যদি বাতাস হয়ে যায়, তখন mu1 টা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তখন আমরা ফর্মুলাটা লিখতে পারবো যে tan থিটা পি এটা সমান সমান চলে আসবে mu। সো এই সিম্পলিফাইড ফর্মুলাটাও আমরা মনে রাখতে পারি, কারণ এটাও আমাদের বেশিরভাগ সময়ে কাজে লাগবে। সো ফাইনালি আমাদের এই সমাবর্তনের মাধ্যমে ভৌত আলোকবিজ্ঞানের পুরো চ্যাপ্টারটার সূত্রগুলো কমপ্লিট হয়ে গেল। ওকে। সো চ্যাপ্টারটা শেষ করার পর আমরা এই ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিব। আর আমি নিচে তো টাইম স্ট্যাম্প দিয়ে দিব। সেখান থেকেও আমরা বিভিন্ন স্পেসিফিক পয়েন্ট খুঁজে বের করে রিভিউ করে নিতে পারবো।